আমার বয়স তখন 20 কি 21 হবে। তখন সময়টা ছিল শীতকাল। সকালে 11টা থেকে 3টা পর্যন্ত সূর্যের দেখা পেতাম, আর বাকি সময় চারপাশ থাকত ঘন কুয়াশায় ঘেরা। তখন সন্ধ্যা মানে অনেক রাত। আর আমার একটা অভ্যাস ছিল, সন্ধ্যার পরে আমি বাইরে থাকতাম না। আমাদের তখন একটি গরু ছিল। গরুটি মূলত আমার বাবাই দেখাশোনা করত। গরুটির দিনের বেলা গোয়াল ঘর থেকে একটু দূরে বাঁধা থাকত। বাবা সন্ধ্যার পর হাট থেকে ফিরে এসে গরুটিকে গোয়াল ঘরে নিয়ে যেতেন। প্রতিদিনের মতো বাবা গরুটিকে গোয়াল ঘরে রেখে আসলেন এবং খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। মাঝরাতে বাবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। বাথরুমটি ঘর থেকে একটু দূরে হওয়াতে গোয়াল ঘরের সামনে দিয়ে যেতে হয়। বাবা হ্যারিকেন হাতে নিয়ে বাথরুমে যাওয়ার সময় গোয়াল ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত খচখচ আওয়াজ শুনতে পান এবং একটু পরে আওয়াজটি আবার বন্ধ হয়ে যায়। তখন উনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাথরুমে চলে যান। বাথরুম থেকে ফেরার পথে তিনি আবার ওই রকম অদ্ভুত খচখচ আওয়াজ শুনতে পান, কিন্তু তখন ওনার মনে কোনো রকমের ভয় কাজ করেনি। উনি ভাবলেন একটু গিয়ে দেখি কিসের আওয়াজ হচ্ছে। উনি গোয়াল ঘরের দরজা খুলতেই হ্যারিকেনের আলোতে দেখতে পান কুচকুচে কালো একটি সাপ গোয়াল ঘরের পেছন দিক থেকে বের হয়ে পুকুরের দিকে চলে যাচ্ছে। সাপটি 7 থেকে 8 ফুট লম্বা হবে। বাবা কোনো কিছু চিন্তা না করে গোয়াল ঘরের দরজা লাগিয়ে এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে গতকাল রাতের ঘটনা বাবা, আমার মা আর বড় ভাই ও আমার সাথে শেয়ার করেন। তখন আমি বললাম, এইটা হয়তো দুধ খাওয়ার সাপ হবে, রাতে দুধ খেতে এসেছে হয়তো। তখনই মা বলে উঠল, তাড়াতাড়ি সাপ ধরার লোক ডেকে নিয়ে এই সাপকে ধরার ব্যবস্থা করতে, না হয় আমাদের গরুর সব দুধ খেয়ে ফেলবে। তখন বাবা একটু চিন্তিত হয়ে পড়লেন, আর মায়ের কথা মতো বিকেলেই পাশের গ্রাম থেকে 2 জন সাপ ধরার লোক ডেকে নিয়ে আসা হলো এবং আগামীকাল সকালে আসবে বলে তারা জানালো। পরের দিন সকালে ওই লোক 2 জন আসে এবং তারা তাদের মতো করে পুরো বাড়ি তন্ন করে খোঁজে, কিন্তু এই ধরনের কোনো সাপের খোঁজই তারা পান না। পরে বাবা তাদেরকে বিদায় করে দেয়। প্রতিদিনের মতো বাবা সন্ধ্যার পরে গরু গোয়াল ঘরে রেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। আগের দিনের মতোই ওনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় এবং তিনি বের হয়ে গোয়াল ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ঠিক আগের দিনের মতোই খচখচ আওয়াজ শুনতে পান। পরে তিনি বাথরুমে না গিয়ে একটা মোটা লাঠি হাতে নিয়ে গোয়াল ঘরের দিকে যান এবং দরজা খুলতেই হ্যারিকেনের আলোতে দেখেন সেই আগের রাতের মতো কালো সাপটি, কিন্তু সাপটি এইবার না পালিয়ে অদ্ভুতভাবে বাবার দিকে তাকিয়ে থাকে এবং বাবা হতভম্ব হয়ে থাকেন। তিনি বলেন, আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। আমি হাত পা কোনো কিছুই নাড়াতে পারছিলাম না। কিছুক্ষণ পরে সাপটি আগের মতো গোয়াল ঘরের পেছন দিক দিয়ে পুকুরের দিকে চলে যায়। তারপরে বাবা স্বাভাবিক হন। উনি প্রচণ্ড রকমের ভয় পান এবং গোয়াল ঘরের দরজা লাগিয়ে দ্রুত ঘরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাবা আমাদের সাথে গতকাল রাতের ঘটনা বলে এবং আমরা গরুটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেই। তার ঠিক 2 দিন পরে বাবা ঘুমিয়েছিলেন আর উনি অদ্ভুত একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটি ছিল এমন, চারপাশে ঘন কুয়াশা, কুয়াশার ভেতর থেকে একটি কালো অবয়ব আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো রক্ত লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? অবয়বটি রাগান্বিত হয়ে ভারী গলায় বলতে থাকে, গরুটি তুই বিক্রি করবি? যদি বিক্রি করিস তাহলে তোর অনেক ক্ষতি হবে। এই বলে আমার গলা চেপে ধরে আর সাথে সাথে বাবা চিৎকার দিয়ে উঠে পড়ে। বাবার চিৎকার শুনে আমরা ওনার রুমে এসে দেখি উনি হাঁপাচ্ছেন, এই শীতের মধ্যে অনেক ঘেমে যাচ্ছেন। আমরা বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, তুমি এভাবে চিৎকার করছো কেন, আর তুমি এত ঘামছো কেন? বাবা আমাদেরকে তখন কিছুই বলেননি। একটা খারাপ স্বপ্ন দেখেছি এই বলে শুয়ে পড়েন। পরের দিন থেকে বাবাকে অনেক চিন্তিত দেখতাম। মনে মনে যেন কি ভাবতেন, অন্যমনস্ক হয়ে থাকতেন। পরে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে, তুমি কি যেন চিন্তা করো, অন্যমনস্ক হয়ে থাকো? না রে, তেমন কিছু না, আমি ঠিক আছি। পরে জোর করাতে ওনার অদ্ভুত স্বপ্নের কথা আমাকে বলেন। বাবার কথা শুনে আমিও ভয় পেয়ে যাই। আমি বাবাকে বলি, বাবা চলো, তোমাকে আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে নিয়ে যাই। ঠিক আছে, যাব বলে বাবা উঠে চলে যান। এইভাবে 1 সপ্তাহ চলে যায়। একদিন সন্ধ্যায় আমি আর আমার মা ঘরে বসে আছি। তখন আমরা হঠাৎ শুনতে পাই আমাদের গরুটি বাইরে হাঁটছে। আমরা স্বাভাবিকভাবে মনে করি হয়তো বাবা আসছে, গরুকে গোয়ালে রাখার জন্য নিয়ে যাচ্ছে। আমি আর মা আগের মতো কথা বলছি। তার ঠিক 10 কি 15 মিনিট পরে বাবা ধপাস করে
ঘরের দরজা খুলে বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, গরু কই? আমি বলি, গরু কই মানে? তুমি না একটু আগে গরুকে গোয়াল ঘরে রেখে আসলে। আমি আর মা গরুর হাঁটার শব্দ পেলাম। বাবা অবাক হয়ে বলে, আমি তো এইমাত্র হাট থেকে আসলাম, এসে দেখি গরু বাইরেও নেই, গোয়াল ঘরেও নেই। তখন চোরের বিষয়টা আমাদের মাথায় আসে, আর আমরা সবাই চোর চোর বলে লাইট হ্যারিকেন দিয়ে খুঁজতে থাকি। আমরা বাড়ির আশেপাশে রাস্তার এই দিক ওই দিক খুঁজেও গরুর কোনো হদিশ পাইনি। তখন বাবা হঠাৎ করে বলে ওঠে, আমরা তো বাড়ির পেছনে সুপারি বাগানের ওই দিকটায় দেখিনি। আমরা কৌতূহলবশত সুপারি বাগানের ভেতরে যাই এবং খুঁজতে খুঁজতে সেই বাঁশঝাড়ের ডোবার কাছে গিয়ে যা দেখি তা দেখে আমাদের চোখ কপালে উঠে গেল। আমরা সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখি আমাদের গরুটির 4টি পা বুক পর্যন্ত ডোবার ভেতরে ঢুকে আছে এবং গরুটি এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন টেনে ডোবার নিচে নিয়ে যাচ্ছে। শীতকালে আশেপাশের ধানের জমিতে পানি দেয় ডোবার কোনো পানি ছিল না। পরে আমাদের আশেপাশের বাড়ির সবাই ওই ডোবার কাছে চলে আসে। পরে আমরা অনেক কষ্ট করে মাটি খুঁড়ে গরুটিকে বের করে নিয়ে আসি। পরদিন সকালে আমি আর বাবা আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে যাই এবং সমস্ত ঘটনা ওনাকে খুলে বলি। ইমাম সাহেব বিকেলে আসর নামাজের পরে আমাদের বাড়িতে আসবেন বলে জানান। পরে আমরা বাড়িতে চলে আসি এবং ইমাম সাহেব আসার জন্য অপেক্ষা করি। যথারীতি হুজুর আসর নামাজের পরে আমাদের বাসায় আসেন এবং আমাদের গোয়াল ঘর ও গরুটি দেখতে যান। আমরা দেখাই। পরে হুজুর একটা পাটি আনতে বলেন আর 1 গ্লাস পানি আনতে বলেন। হুজুর পাটিতে বসেন এবং পানির গ্লাসটি সামনে রেখে চোখ বন্ধ করে দোয়া কালাম পড়েন। কিছুক্ষণ পরে হুজুর চোখ খোলেন আর বলতে থাকেন, আপনাদের ওই ডোবায় আর বাঁশঝাড়ের মধ্যে একটি খারাপ জিনের বসবাস আছে। ওই জিন প্রতিদিন রাতে সাপের রূপ ধরে আপনাদের গরুর দুধ খেতে আসতো। যখন আপনি বিষয়টি দেখে ফেলেন এবং গরুটি বিক্রি করার সিদ্ধান্ত নেন, তখনই জিনটি রেগে যায় এবং আপনাদের আর গরুটির ক্ষতির চিন্তা করে। এই জিনটি ওই দিন রাতে আপনাদের স্বপ্নে এসেছিল। ও চেয়েছিল গরুটিকে মেরে ফেলে আপনাদের ক্ষতি করবে। আপনারা যদি আর 5 মিনিট পরে ওই ডোবার কাছে যেতেন তাহলে ওই গরুকে আর দেখতে পেতেন না এবং পরবর্তীতে আপনাদের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পরে হুজুর বাড়ি বন্ধ করে দেন আর আমাদের তাবিজ পড়তে বলেন। তাবিজ পড়া হারাম, তাই আমরা পড়তে না করে দেই। পরবর্তীতে আমাদের সাথে আর কোনো খারাপ কিছু ঘটেনি। এই ছিল আমার ঘটনা। আশা করি অনেক ভালো লেগেছে। ঘটনাটি 100% সত্য ঘটনা। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আর আমার জন্মের 1 বছরের মাথায় আমার দাদা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার দাদার সাথে ঘটা এবং আমার বাবার মুখ থেকে শোনা আরও অনেক ঘটনা আছে। এই ঘটনাটি যদি সিলেক্ট করেন, পরবর্তীতে আমি আরও ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি সারুফ ভুয়াপুর থেকে বলছি। বর্তমানে আমি একজন স্টুডেন্ট, তাই অনেক আগেই স্টোরি কালেক্ট হলেও লিখতে পারিনি। তবে আজ সময় বের করে লিখতে বসলাম। ভূত.com-এর প্রতি অকৃত্রিম ভালোবাসা। আমি অনেকগুলো স্টোরি কালেক্ট করেছি, কিন্তু সময়ের অভাবে লিখতে পারছি না। আমার এক্সাম শেষ হলেই আমি নিয়মিত স্টোরি পাঠাতে শুরু করব। এই স্টোরিটা আমি কালেক্ট করেছি আমাদের গ্রামের এক দাদুর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল তার চাচার সাথে। স্টোরিটা আপনাদের ভালো লাগবে এই আশা নিয়ে লিখছি। ঘটনাটি আমার দাদুর মুখে শোনা, তাই তার ভাষাতেই বলছি। অনেক আগের কথা। আমার বাবারা ছিলেন 2 ভাই। আমার বাবা আমার বড় কাকা। ছোটবেলা থেকেই দুজনের মাঝে বন্ধন ছিল অত্যন্ত দৃঢ়। সাধারণভাবে বড় হওয়ার সাথে সাথে বন্ধন বিচ্ছিন্ন হওয়ার ব্যতিক্রমে দুজনেই ছিল পরস্পরের মিত্রভাবাপন্ন। আমার দাদা অত্যন্ত বিচক্ষণতার সাথে জমি পরিমাপ করে দেয়ায় বাবা ও চাচার মাঝে কোনো মনোমালিন্যের সৃষ্টি হয়নি। আমার চাচা ছিলেন একজন কৃষক এবং আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসার জন্য মাঝে মাঝে তাকে ছুটে যেতে হতো শহরে। বাবার জমিটুকু পতিত হয়ে পড়ে রইত এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর তিনি তা পরিচর্যা করতেন। বাবার অনেক শখ ছিল চাষাবাদ করার, কিন্তু প্রতিবার কোনো না কোনো ঘটনার কারণে তাকে ব্যবসার জন্য ছুটে যেতে হতো। সময় হলে বাবার ব্যবসায় ফিরে যাওয়ায় কয়েকদিন কেটে গেল। ছুটির সময় এসে পড়ল, কিন্তু বাবার দেখা মিলল না। হয়তো নিয়তি আমাদের জন্য অন্য কিছু স্থির করে রেখেছিল।
ডাক হকারের বেলের বাড়ির শব্দের সঙ্গে খবর এলো বাবার মৃত্যুর। খবর শুনে ভেঙে পড়লাম আমরা সবাই। চাচা যাত্রা শুরু করলেন শহরের উদ্দেশ্যে এবং ফিরে আসলেন বাবার লাশ নিয়ে। লাশ দেখে অনুমান করতে পারলাম হয়তো কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং কোনো নির্দয় ঘাতকের শিকার। নিয়মিত দাফন কার্য সম্পন্ন করা হলো। আমার মা মানসিকভাবে ছিলেন একটু ভারসাম্যহীন এবং আমিও বয়সে তেমন পরিপক্ক ছিলাম না। তাই আমার ছোট ভাই এবং আমার মায়ের দায়িত্ব নিলেন আমার চাচা। চাচা লক্ষ্য করলেন যে তার জমির চেয়ে আমাদের জমির উর্বরতা বেশি, তাই তিনি সিদ্ধান্ত নিলেন আমাদের জমিতে চাষ করার। আমাদের জমিতে একটি কাকতাড়ুয়া ছিল। আর 4টি কাকতাড়ুয়ার চেয়ে এদের ভিন্নতা অনেকাংশেই পরিলক্ষিত হয়। এই কাকতাড়ুয়া নিয়ে অনেকেরই অনেক কথা, তবে এসব নিয়ে মাথা ঘামাতে নিষেধ করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা। অবশ্য মজার ব্যাপার হলো এই কাকতাড়ুয়া ঝড় বন্যা উপেক্ষা করে নিজ অবস্থানে সর্বদা অটুট থাকত। বাবার মৃত্যুর কয়েকদিন পরই আমি শহরে চলে গিয়েছিলাম পড়ালেখার জন্য এবং ভাইয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন আমার চাচা। চাচার চিঠির মাধ্যমে গ্রামের অবস্থা সম্পর্কে অনেকাংশেই জানতে পারতাম। চিঠির মাধ্যমে জানতে পারলাম চাচার ভাগ্য দিনে দিনে সুপ্রসন্ন হচ্ছে। দুবেলাই মাছ আর ভাত জুটত তার। কয়েক মাস পর চাচা চিঠি পাঠালেন গ্রামে ফিরে আসার জন্য। এই কয়েক মাসের কালের ক্রমে হয়তো অনেক কিছুই দেখতে হয়েছিল তাকে। চাচার চিঠির জবাবে 6-7 মাস পর আমি ছুটিতে বাড়ি ফিরলাম। চাচার অবস্থা দেখে আমি নিতান্তই অবাক ছিলাম। এই কয়দিন ছুটিতে যে সম্পর্কে শুনেছি, চাচার অবস্থা তার থেকেও ছিল অত্যন্ত সচ্ছল, কিন্তু তার আচরণে এক বিরাট বড় পরিবর্তন খুব লক্ষণীয় ছিল। 3-4 দিন পর হঠাৎ চাচা সপরিবারে বাড়ি থেকে উধাও হয়ে গেলেন। যাওয়ার আগে শুধু বলে গেলেন কোনো এক স্বজনের বাড়িতে যাচ্ছেন দাওয়াতে এবং আমাদের জন্য 2জন চাকরের ব্যবস্থা করলেন। প্রায় 1 সপ্তাহ পর তিনি ফিরে এলেন একা। তবে তার রূপ ছিল অন্যরকম, একটু ভিন্ন। পরনে ছিল সাদা জুব্বা এবং হাতে ছিল তসবিহ। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক মাওলানা। তাকে দেখে জানা অজানা অনেক প্রশ্নই নাড়া দিচ্ছিল মনে। এখন পর্যন্ত ঘটে যাওয়া সবকিছু তাকে জিজ্ঞাসা করতে নেব, এমন অবস্থায় চাচা আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে গেলেন এবং তার হাতে থাকা সেই তসবিহটি আমার হাতে বেঁধে দিলেন। তিনি বলতে লাগলেন, বাবা, এখন আমি তোমাকে যা বলবো তুমি মন দিয়ে শুনবে, আর আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমার একটা সুযোগ আমাকে দেবে এবং ক্ষমা করে দেবে। এই বলে তিনি বলতে শুরু করলেন, কাকতাড়ুয়া, জমির সেই কাকতাড়ুয়াকে তুচ্ছ জ্ঞান করা আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। তুমি তো জানোই আমার সেই শখের কথা। সময় পেলেই ছুটে যাই বিলের পাড়ে মাছ ধরতে। তখন প্রায় ধান তোলার সময় হয়েছে, তাই দিনের পরিশ্রমের সংকোচন ঘটল। রাতে ছুটে গেলাম মাছ ধরতে। হ্যারিকেনের আলোয় আর জোনাকির ছোটাছুটিতে ভালোই সময় কাটছিল মাছ ধরতে ধরতে। হঠাৎ লক্ষ্য করলাম ক্ষেতের মাঝে থাকা কাকতাড়ুয়াটির মাথার হাড়িটির থেকে কিছু উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে। আগ্রহের বলে মাছ ধরাকে তুচ্ছ জ্ঞান করে হাঁটতে লাগলাম সেই আলোর দিকে। অন্ধকারের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ আইলের সাথে পা বেঁধে পড়ে গেলাম এবং নিচে পড়ার সাথে সাথেই দেখলাম আলোটি যেন মিলিয়ে গেল অন্ধকারের মাঝে। 7-5 না ভেবে মাছ ধরতে আবার ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু এবার লক্ষ্য করলাম সেই আলোটির দর্শন আমার জন্য সৌভাগ্যে প্রমাণিত হলো। প্রচুর পরিমাণে মাছ শিকার করতে পারছি। পরবর্তী রাতে আবার মাছের লোভে ছুটে গেলাম বিলের পাড়ে এবং পূর্বের দিনের মতো সেই আলো দেখতে পেলাম আবারও। তার খেয়ালে আগের রাতের মতোই ছুটে গেলাম আলোটি ধরতে, কিন্তু আবারও সেই হোঁচট খাওয়া এবং সাথে সাথে আলোটিকে হারিয়ে ফেলা। পূর্বের মতো আবারও মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়লে প্রচুর পরিমাণে মাছ শিকার করতে পারলাম। তৃতীয় দিন আবার রাতে সময় পেলাম মাছ ধরার জন্য। ভাবলাম আজ আর একা নয়, বরং বন্ধুকে নিয়ে যাব। তাই যাবার পথে বন্ধু গাফফারের সাথে দেখা হলে তাকে সাথে নিয়ে যাওয়ার কথা ভাবলাম। সে সেদিন কাছে থেকে অনেক অংশে অবকাশ পাওয়ায় আমার সাথে যেতে রাজি হলো। দুজনে মিলে হাঁটতে লাগলাম বিলের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম বিলের পাড়ে। আজও সেই আলোটির সন্ধান করছিলাম, তবে আলোটিকে দেখতে না পাওয়ায় আমি মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়লাম। আমার মনে আছে সেই রাতটি ছিল চন্দ্রগ্রহণের রাত। হঠাৎ লক্ষ্য করলাম চন্দ্রগ্রহণের সাথে সাথে সেই আলো কণাটি
আবার উজ্জ্বলিত হচ্ছে। গাফফারকে দেখাতেই সে এটিকে লক্ষ্য করতে পারল এবং সেও আমার মতো আগ্রহী হয়ে বলে উঠল, চল দেখে আসি সেটা কি। নিজের দিকে নজর রাখতে রাখতে আজ এগোতে লাগলাম যেন পূর্বের মতো, আইলে বাধা না পাই, আলোটিকে যেন হারিয়ে না ফেলি। পেছন থেকে একটি শব্দ শুনতেই দুজনে পেছনে ফিরে তাকালাম, তবে সম্পূর্ণ ক্ষেতে কেউই ছিল না। সামনের দিকে তাকাতেই লক্ষ্য করলাম আলোটি যেন এখন কাকতাড়ুয়ার হাড়ির নিচে নয়, বরং কাকতাড়ুয়ার নিচে ছোট একটি গর্ত থেকে বেরিয়ে আসছে। যতই কাছে যাচ্ছিলাম ততই আলোটি যেন উজ্জ্বল হচ্ছিল। সম্পূর্ণ কাছে যাওয়ার পর দেখে মনে হচ্ছিল যে এই মাটির নিচে লুকানো আছে কোনো গুপ্তধন। উজ্জ্বলতাটি দেখে আমি বললাম, কিরে গাফফার, এইটা তো দেখে অমূল্য রতন মনে হচ্ছে। তুই এখানে থাক, আমি তো তখন বাড়ি থেকে কোদাল নিয়ে আসি। গাফফারকে সেখানে রেখে বাড়িতে ছুটে গেলাম কোদাল নিয়ে আসতে। কোদাল হাতে নেওয়ার সাথে সাথেই চারিদিকের পরিবেশ যেন অচেনা রূপ ধারণ করলো। তবুও গুপ্তধনের লোভে কোদালটি নিয়ে ছুটতে লাগলাম ক্ষেতের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ক্ষেতে পৌঁছে বন্ধু গাফফারকে সেখানে খুঁজে পেলাম না। ভাবলাম হয়তো পরিবেশের কারণে বাড়ি চলে গিয়েছে, তাই একা একাই আপন মনে মাটি খুঁড়তে শুরু করলাম সেই অমূল্য রতনের সন্ধানে। তখন হয়তো বুঝতে পারছিলাম না এই মাটি কাটা আমার জীবনের ধ্বংসের মূল। মাটি কাটা শেষ হলে আমি লক্ষ্য করতে পারলাম একটি বাক্স, যে বাক্সটি হয়তো হাড় দিয়ে তৈরি করা ছিল। প্রকৃতির বিরূপ ভাব দেখে বাক্সটি হাতে নিয়ে আমি ছুটতে লাগলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পথে যাওয়ার সাথে সাথেই প্রকৃতি যেন আরও ধ্বংসাত্মক রূপ নিল। ছুটতে ছুটতে পৌঁছে গেলাম গোয়াল ঘরে। গোয়াল ঘরে পৌঁছাতেই হ্যারিকেনের আলোর সাথে বাক্সটি নিয়ে রাখলাম চারির কাছে। আশেপাশে থাকা সব কিছু দিয়েই বাক্সটি ভাঙার অনেক চেষ্টা করলাম, তবুও এই বাক্সের তালা যেন কি দিয়ে তৈরি আমার জানা ছিল না। সরঞ্জামের গুতাগুতিতে বাক্সটি থেকে মাটি ধীরে ধীরে ঝরতে লাগলো। আমি আবার ছোটবেলা থেকে বাংলা না পড়তে পারলেও আরবি পড়া শিখেছিলাম। মাটি খসে পড়তেই আমি সেখান থেকে আরবি লেখা লক্ষ্য করলাম। সেখানে লেখা ছিল তাহফুজ এবাত আল শয়তান। বাক্যটি উচ্চারণের সাথে সাথেই সেই বাক্সের তলায় ছোট্ট একটা শব্দ হলো। বুঝতে পারলাম বাক্সের তালা খুলে গেছে। বাক্সটি খোলার সাথে সাথেই প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হয়ে এলো। সেই ধোঁয়ার মাঝে একটি ছোট্ট লাল আলোর শিখা দেখতে পারলাম। হঠাৎ করে চারিদিক থেকে শেয়ালের করুণ আর্তনাদ, সেই আর্তনাদ আর বিদ্যুৎ চমকানো যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি করলো এবং স্বপ্নের চেয়েও কঠিন রূপ ধারণ করছিল সেটা। হঠাৎ লক্ষ্য করতে পারলাম গরুগুলোর মাঝে থাকা ষাঁড়টির শিঙের আঘাতে পাশের দুই গরু আহত হয়ে যাচ্ছে। গরুগুলো তাদের মাঝে যুদ্ধ শুরু করে দিয়েছিল। ঝড় বাতাসের তোড়ে গোয়ালের দরজা খুলে গেল এবং বাইরে দেখাতে লক্ষ্য করলাম কয়েকটি কালো অবয়ব, যাদের পরনে ছিল ছেঁড়া কালো অচেনা পরিধান এবং অন্ধকারাচ্ছন্ন শরীরের মাঝে চোখের মতন ফুটে রয়েছে লাল আলোক শিখা। চারিদিকের পরিবেশ, তার মধ্যে এদের উপস্থিতি, এই সব জিনিস আমি আর নিতে পারছিলাম না। সকালে আমি নিজেকে আবিষ্কার করলাম শয়নকক্ষে। রাতের ঘটে যাওয়া কিছুই আমার মনে পড়ছিল না। বাইরে বের হতে দেখলাম বালতিতে লাফাচ্ছে বড় বড় মাছ। অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মাছ কোথা থেকে এলো? সে হেসে জবাব দিল, পাগল হয়ে গেছো নাকি? কাল রাতে তুমিই তো এতগুলো মাছ ধরে আনলে, আর এখনই ভুলে গেছো? কথাটি শুনে আমার মনে পড়ে যায় সেই বাক্সটির কথা। গোয়াল ঘরের দিকে ছুটে গেলাম এবং লক্ষ্য করতে পারলাম গোয়াল ঘরের সবই ঠিক আছে, যেন কাল রাতে কিছুই হয়নি। গরুগুলো তাদের মতো করে ঘাস চিবোচ্ছে। ঘরের কাছে গিয়ে সেই বাক্স আর খুঁজে পেলাম না। কাজের চাপে হয়তো খারাপ স্বপ্ন দেখেছি, হয়তো মাটি খুঁড়ে কিছুই না পেয়ে শুধু মাছগুলো ধরে নিয়ে এসেছিলাম। এইসব ভেবে হেসে উড়িয়ে দিতে লাগলাম সব কিছু। তবুও যেন একটা সন্দেহ মনে বাসা বেঁধেই ছিল। সকালের খাবার খেয়ে বের হয়ে পড়লাম ক্ষেতের উদ্দেশ্যে। পথে দেখা মিলল গাফফারের। সে আমাকে জিজ্ঞেস করলো, কিরে আফজাল, কাল রাতে তুই কি অমূল্য রতনের সন্ধান পেয়েছিলি? আমি বললাম, তেমন কিছু না, কেউ হয়তো কোনো কাচের টুকরো ফেলে গিয়েছিল, তার থেকে হয়তো চাঁদের আলো মিশিয়ে ওই আলো বেরোচ্ছিল আর কি। তা তুই কোথায় গিয়েছিলি? গাফফার বলল, আমি চলে যাওয়ার পরে সে নাকি অনেকগুলো সাপ লক্ষ্য করতে পেরেছিল, যার জন্য জীবন বাঁচাতে এসে পড়েছিল সেখান থেকে। কথা শেষ হওয়ার পর আবার যেন সন্দেহের বাসা বড় হতে লাগলো। মনকে সান্ত্বনা দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হয়তো গাফফারের মনে আমাকে নিয়ে একটা সন্দেহ রয়ে গিয়েছিল। কয়েকদিন কেটে গেল স্বাভাবিকভাবেই। একদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছিলাম, হঠাৎ দেখতে পেলাম
দূর থেকে গদাকে। তার চোখ ভর্তি ছিল রাগ, যেন আমি তার কাছ থেকে মহামূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নিয়েছি। হঠাৎ কাঁচি হাতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আক্রমণের উদ্দেশ্যে। বিপদের আভাস পেয়ে আমি সজাগ এবং কোনো মতে হেস্তনস্ত করে তাকে আটকাতে সক্ষম হলাম এবং তাকে বেঁধে ফেললাম চেয়ারের সাথে। রাগান্বিত দৃষ্টিতে সে হয়তো কিছু বলতে শুরু করবে, তার আগেই পেছন থেকে ক্লান্তি ভরা শব্দ ভেসে উঠল। পাড়ার এক ছেলে দৌড়ে এসে বলল, আফজাল চাচা, জলদি চলো, গিয়ে দেখো তোমার ক্ষেতের অবস্থা। ওর কথা শুনে আমি দৌড়ে ছুটে গেলাম খেতে। আইলের পারে মানুষের ভিড় আমার মনের চিন্তার সৃষ্টি করলো। ভিড়কে ঠেলে সামনে গিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি পৈশাচিক দৃশ্যই না ছিল সেখানে। লক্ষ্য করতে পারলাম কাকতাড়ুয়ার নিচে একজনের মৃতদেহ ছিঁড়ে পড়ে রয়েছে, নির্মমভাবে যেন তার হাত পা ছিঁড়ে দেহ থেকে আলাদা করে ফেলা হয়েছে। সেই কাকতাড়ুয়ার চারিদিকেই পড়েছিল শরীরের অংশগুলো। কাকতাড়ুয়ার দুই হাতে বন্দী ছিল গদার দুই সঙ্গীর মাথা। গলা থেকে নিয়ে খুলি ভেদ করা ছিল তাদের মাথা। আসল পৈশাচিকতার শিকার হয়েছিল হয়তো গাফফার। তার রক্ত ভেজা মাথা লেগেছিল কাকতাড়ুয়ার মাথায় এবং কাকতাড়ুয়ার হাড়িটির নিচে পড়ে রয়েছিল সেটি। সকাল পার হয়ে দুপুর হয়ে গেল, কিন্তু কেউ সেই কাকতাড়ুয়ার কাছে যেতে চাইল না। অবশেষে আমি দুইজনকে নিয়ে সাহস করে তার থেকে ছিন্ন মাথাগুলো আলাদা করলাম। আর কেউ লক্ষ্য না করলেও আমি লক্ষ্য করতে পারলাম সবসময় হাড়িটাতে আঁকা মুখ, সেটাতে হাসি লেগে থাকতো, কিন্তু আজ যেন হাসিটি বেজার হয়ে গেছে। গ্রামে তখনও আইনের সুব্যবস্থা না থাকায় বিকালে পঞ্চায়েতের আয়োজন করা হলো। পঞ্চায়েত থেকে অনেক কথাই উঠল, কিন্তু আমি পঞ্চায়েতকে জানালাম যে কাল রাতে আমি বাড়িতেই ছিলাম, বরং আমি আমার এক শ্যালকের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। আমার প্রতিবেশীরাও বিষয়টি নিশ্চিত করলেন। তাছাড়াও সে সময় চুরি করতো শীত কেটে, কিন্তু আমার বাড়িতে কোনো শীতের চিহ্নও ছিল না। তাই কোনো কিছু প্রমাণের ভিত্তিতে পঞ্চায়েতের সামগ্রিক সিদ্ধান্তে আমি নির্দোষ প্রমাণিত হলাম। এর পেছনে মূল ঘটনা আমি তোমাকে পরে জানাচ্ছি। ঘটনার পর কয়েকদিন কেটে গেল। আমি ধীরে ধীরে সব কথা ভুলতে লাগলাম, কিন্তু আমার ভাগ্য ধীরে ধীরে সুপ্রসন্ন হচ্ছে। জীবনের সব দিক থেকে আমি লাভবান হতে লাগলাম। কিন্তু মাঝে মাঝে আমি অনুভব করতে পারলাম যে আমি হয়তো সবসময় একা থাকি না, কিছু একটা রয়েছে যা হয়তো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। প্রায় 1 মাস পর দৈনন্দিন কাজের পাশাপাশি আজ আবার শখ হলো মাছ শিকারের। রাতের খাবার খেয়ে বের হয়ে পড়লাম মাছ ধরতে। মাছ ধরতে ধরতে হঠাৎ বুঝতে পারলাম আমার চারপাশে হয়তো কোনো কিছু গাছে লাফালাফি করে বেড়াচ্ছে। হঠাৎ করে আমার ওপরে পাথরের মাধ্যমে আক্রমণ শুরু হলো। চারপাশ থেকে অনেকে মিলে পাথর দিয়ে আমাকে ঢিল দিচ্ছে। পাথরের আঘাতে আহত হয়ে মাটিতে বসে পড়লাম। হাড়ের চিৎকারের সঙ্গে সামনে হাজির ডাকাত দল। সেই ডাকাত দলের সাথে ছিল গদা। গদা আমার দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে বলল, কিরে আফজাল, পঞ্চায়েতে যেই রায় দিক না কেন, আমি জানি আমার সঙ্গীদের তুই মেরেছিলি। যে নৃশংসতার সাথে তুই তাদের হত্যা করেছিলি, তার চেয়ে অধিক কষ্টে আমি তোকে মৃত্যুর স্বাদ দেব। হঠাৎ করে আমি অনুভব করতে পারলাম আমার চারিদিকে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। শরীর ভারী লাগছিল, চোখের পলকের গতি ধীর হয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমি পলকের মাঝেই সম্পূর্ণ এক প্রেক্ষাপট থেকে নতুন এক প্রেক্ষাপটে উপস্থিত হলাম। নিমেষের মাঝেই আমি সেই পূর্বের অবয়বগুলোকে লক্ষ্য করতে পারলাম। তাদের নীরব চাহনি আমাকে সান্ত্বনা দিচ্ছিল। মুহূর্তের মাঝেই ডাকাতদের পেছনে থাকা সেই অবয়বগুলো আমার শরীরে প্রবেশ করলো। তখনও আমার চৈতন্য কিছুটা আছে। আমি লক্ষ্য করতে পারলাম ডাকাতগুলো হঠাৎ করে নিজেদের চরিত্র হারিয়ে ফেলল। তাদের চোখ লাল হয়ে গিয়েছিল। বুঝতে বাকি রইল না যে এটি সেই অবয়বগুলোর প্রভাব। এই প্রভাবগুলো থেকে বেঁচেছিলেন গদা ও সর্দার। ডাকাতগুলো অত্যন্ত জোরে জোরে হাসছিল। তাদের হাসি মুখের আকৃতি ছিল স্বাভাবিকের থেকে অত্যন্ত বড়। এবার আমি দেখতে পারলাম হাসতে হাসতেই সেই ডাকাতগুলো একে অপরের বুকে ছুরি চালাচ্ছে এবং সম্পূর্ণ গলা থেকে পেট পর্যন্ত চিরে দিচ্ছে। তবুও তাদের হাসি থামছে না, পৈশাচিক রূপ ধারণ করেছে তাদের। কিছুক্ষণ পর আমি একটু হুঁশ ফিরে পাচ্ছিলাম। তখনই লক্ষ্য করতে পারলাম রক্তে স্নান করা দুইজন সেই সর্দারের পা ধরে তাকে উল্টো করে রেখেছে। হঠাৎ লাল চক্ষু নিয়ে গদা এক বড় রামদা নিয়ে আসলো। দেহে থাকা সম্পূর্ণ শক্তি দিয়ে গদা সর্দারের দুই পায়ের মাঝখানে একটা কোপ লাগালো এবং তার শরীরকে দ্বিখণ্ডিত করে ফেলল।
এখানে বলে রাখি, মূলত পূর্বের ঘটনার পেছনেও এই অবয়বগুলোই। আমার বন্ধু গাফফার মনে করেছিল আমি হয়তো কোনো রত্ন পেয়েছিলাম এবং তার সাথে ভাগাভাগি করতে হবে এই ভেবে আমি তাকে না করেছিলাম। তার জন্য সে রত্ন হাসিলের চেষ্টায় আমার বাসায় চুরির সিদ্ধান্ত নেয় এবং সেই লক্ষ্য সাধনের জন্যই গ্রামে চোরের দলকে ব্যবহার করে। চুরির জন্য সে 3 জনকে নিয়ে এসেছিল। গদা বাইরে থেকে নজরদারিতে ছিল এবং বাকি 2 জন চুরির উদ্দেশ্যে শীত কেটেছিল। শীত কাটার পর একজন দেখতে পেয়েছিল ঘরের ভেতরে থাকা সেই অবয়বগুলো, যারা হয়তো আমার ঘর পাহারা দিচ্ছিল। অবয়বগুলোকে দেখে ভয়ে সেই 2 জন চিৎকার করতে লাগলো। গদা সেখান থেকে পালিয়ে যায়, যার জন্য সে বেঁচে গিয়েছিল। কিন্তু গদা এসব সম্পর্কে কিছু জানতো না, যার জন্য সে মনে করেছিল যে তার সঙ্গীদেরকে আমি খুন করেছি। এরপরে তাদের সঙ্গীদের এই অবয়বগুলো নির্দয়ভাবে হত্যা করেছিল। ভাবছো এসব কিভাবে জানলাম আমি? তবে শুনতে থাকো। পরের দিন আমি আমাকে আমার নিজের ঘরে আবিষ্কার করি। পূর্বের দিনের মতো এবারও আমার সবকিছু স্পষ্টভাবে মনে পড়ছিল না। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতে সে আমাকে জানালো অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই আমি মাছ ধরতে এসেছিলাম। হঠাৎ দূরে থাকা আমার ছেলে দৌড়ে এসে আমাকে জানালো এবং বলতে লাগলো, বাবা জলদি চলো, ক্ষেতে লাশ পড়ে আছে। দৌড়ে পৌঁছে গেলাম ক্ষেতের কাছে। ক্ষেতের কাছে পৌঁছতে গিয়ে লক্ষ্য করলাম কাকতরুয়ার চারপাশে রক্ত দিয়ে সজ্জিত এক বৃত্ত। বৃত্তের মাঝে ছিল কোনো তারকা চিহ্ন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহের খণ্ডাংশ। আরও 2-3 জনের সাহায্য নিয়ে সেই শরীরের অংশগুলো একত্র করলাম। বিকালে আবার আয়োজন করা হলো গ্রাম পঞ্চায়েতের। বিচারের টানা 1 সপ্তাহ যাবৎ অনেক বিচার সালিশের পর অবশেষে আমি নির্দোষ প্রমাণিত হলাম। পঞ্চায়েত থেকে ফিরেই রাতেই সিদ্ধান্ত নিলাম আর না, যত দ্রুত সম্ভব এর কোনো সমাধান বের করতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম কাল সকালে পৌঁছে যাব কোনো হুজুরের কাছে এর সমাধানের জন্য। কিন্তু রাতে হঠাৎ স্বপ্নে দেখা মিলল সে অবয়বগুলো আমার কাছে এসে করুণ সুরে বলতে লাগলো, হুজুর আমাদের তাড়াবেন না, আমরা আপনার গোলাম। আপনার যে কল্যাণ এবং সৌভাগ্য তার পেছনে আমরাই রয়েছি, দয়া করে আমাদের তাড়াবেন না। কথাগুলো শোনার কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল। খারাপ স্বপ্ন ভেবে আমি 1 গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়লাম। আবার দেখা মিলল সেই অবয়বগুলোর, সেই একই করুণ সুরে তাদের আর্তনাদ। যেহেতু অবয়বগুলো দিয়ে আমার কোনো ক্ষতি হচ্ছিল না, বরং লাভই হচ্ছিল, তাই লোভের বশে আমি তাদের আমার সাথে রাখার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এটা যে তাদের মায়ার খেলা ছিল তা আমি বুঝতে পারছিলাম না। আবারও দিন যেতে লাগলো। দিনের সাথে সাথে আমি সম্পদের মালিক হতে লাগলাম। আমার অর্থ সম্পদের ওপর সবার নজর পড়তে লাগলো। বিশেষ নজর ছিল হয়তো জমিদারের। গ্রামের জমিদার ছিল অত্যন্ত ধূর্ত লোক। ছলে বলে কৌশলে সে আমাকে প্রতিহত করার চেষ্টা করছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে আমি হয়তো একা নই, আমার সাথে রয়েছে অশরীরী কিছু যে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তাই এবার সে আপন করে নিল কালো জাদুর মাধ্যমে একটি নিকৃষ্ট পন্থাকে আমাকে জব্দ করার জন্য। জমিদার সাহেব তার বাড়িতে আনলেন অনেক দূর থেকে এক বড় তান্ত্রিককে। সে ছিল অত্যন্ত বিজ্ঞ একজন লোক এবং কয়েকটি অত্যন্ত শক্তিশালী জিনের মালিক। সর্দার ছিল 1000 বর্ষী কাফের জিন। এসবের সম্পর্কে আমি অবগত ছিলাম না। সেই দিন আমি মাছ ধরতে বিলের পাড়ে গিয়েছিলাম। তান্ত্রিক তার জিনের দল পাঠালো আমার জিনগুলোকে হত্যা করতে। হঠাৎ করে আমার জিনগুলোর উপরে আক্রমণ শুরু হলো। আচমকা হলেও আমার জিনগুলো আবার ঘুরে দাঁড়ালো যুদ্ধের জন্য। এক রক্তক্ষয়ী যুদ্ধ সম্পাদিত হলো। তুমুল যুদ্ধের পর তান্ত্রিকের সকল জিনগুলো সেখানেই মারা গেল এবং আমার 2টি জিন বেঁচে গেল। নিজের দাসগুলোর শোকে এবং জিনগুলোর ভাইয়ের শোকে আমি এবং সেই 2টি জিন রক্তপিপাসু হয়ে উঠলাম সেই কবিরাজ এবং জমিদারের। অবস্থা সম্পর্কে কবিরাজ বুঝতে পেরে প্রস্তুত হলো বাড়ি থেকে পালাতে। বাড়ি থেকে বের হওয়া অবস্থায় আমি এবং সেই 2টি জিন পৌঁছে গেলাম তার সামনে। কবিরাজ তার জীবনের জন্য সকল তন্ত্র মন্ত্র বলতে লাগলেও তার সবই ছিল নিরর্থক। কবিরাজ এবং জমিদারের 2 পা ধরে তাদের নিয়ে যাচ্ছিলাম জমির দিকে। পূর্বে সজ্জিত সেই বৃত্ত তারকার কাছে নিয়ে পৌঁছালাম। কবিরাজের গলা ধরে তাকে ছুঁড়ে দিলাম
দূরে। দেহে এত শক্তি এসে গিয়েছিল যে কবিরাজের অর্ধেক শরীর মাটিতে দুমড়ে মুচড়ে ঢুকে গেল। শুলে চড়ানোর মতো শাস্তি দেয়া হলো এবং একটা তারকা চিহ্ন আঁকানো হয়েছিল তার শরীরে। তারকায় তখন রক্ত ছিল না, কিন্তু কবিরাজকে শুলে চড়ানোর পরেই কবিরাজের শরীর থেকে নিংড়ে নেয়া সেই রক্ত দিয়ে তারকাটি সজ্জিত হয়েছিল। কবিরাজ যত কষ্টে মারা যাচ্ছিল, সেই তারকাটি তত বেশি জ্বলজ্বল করে উঠছিল। কাকতারুয়া থাকা হাড়িটি যেন কান্না করছিল। সব মিলে জাহান নামের যেন একটি খণ্ডিত চিত্র ফুটে উঠেছিল। এই পুরো সময় আমার মস্তিষ্ক ছিল সেই জিনগুলোর আয়ত্তে। সকালবেলা আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। রাতের কথা মনে পড়তে আমি ছুটে গেলাম ক্ষেতের দিকে এবং সেখানে কবিরাজ ও জমিদার কাউকে খুঁজে পেলাম না। জমিদার বাড়ির দিকে ছুটে গিয়ে দেখলাম জমিদার বাড়িতে তালা পড়ে রয়েছে এবং সেই জমিদার বাড়ি এক পুরনো রূপ ধারণ করেছে, যেন 100 বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে এই বাড়িটি। বিষয়টি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল এবং তালা ভাঙার সিদ্ধান্ত নিল। অবশেষে গ্রামের কয়েকজন মিলে বাড়ির তালা ভাঙতে পারল এবং ভেতরে দেখল সব মাকড়সার জালে আবদ্ধ। জমিদারের গিন্নি তার বাকি পরিবার সহ নিজের বাবার বাড়ি গিয়েছিলেন। জমিদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে সবাই ফিরে এলেন। সেদিন থেকে গ্রামের সকলের কাছেই জমিদার নিখোঁজ থাকলেও একমাত্র আমিই জানতাম জমিদার এবং সেই কবিরাজের করুণ পরিণতির কথা। আরও কয়েকদিন কেটে গেল এই সময়ে এই পর্যন্ত আসতে। এক সময় যখন আমি নিঃস্ব হয়ে পড়েছিলাম, অনেকেরই ক্ষতি করেছি আমি। আজ আমি এই গ্রামের ধনী ব্যক্তিদের একজন। আজ থেকে মাত্র কয়েকদিন আগেই তুমি তোমার বাবার মৃত্যুর পর প্রথম বাড়িতে পা রাখলে। 2-3 দিন হয়তো তুমি অবাক হয়েছ এরকম পরিবর্তনের ব্যাপারে। আমার কাছে জানতে চাইলে আমি অনেকভাবেই কথা এড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আজ আমি সত্য উন্মোচন করব। ভাবছ এই 1 সপ্তাহ আমি কোথায় ছিলাম? কি এমন হলো যার জন্য এই 1 সপ্তাহ আমি শক্তিশালী জিনগুলোর হাত থেকে রক্ষা পেলাম? কিভাবেই বা আমি সেই সব জিনিস সম্পর্কে জানতে পারলাম যার প্রত্যক্ষদর্শী আমি ছিলাম না? আমি একা ফিরলাম কেন? আমার সাথে তোমার চাচি এবং তোমার চাচাতো ভাইরা কেন এলো না? আমার মাধ্যমেই কেন জিনগুলো বের হলো? আর কি বা এই বাক্সের রহস্য? সবাই জানতে পারবেন, প্রয়োজন শুধু একটু ধৈর্যের। এই বলে তিনি শেষ করেছেন। তার মানে এটার 2য় পর্ব আসছে এবং এটার 2য় পর্বের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমি অলরেডি আমাদের 2nd পর্বের কথা অনেককেই বলছি যারা এরকমভাবে পাঠাচ্ছেন। 2nd পর্ব আসা মাত্রই আপনাদেরকে আমরা শুনিয়ে ফেলবো, সেটা সঙ্গে থাকুন। এবং আপনারাও যিনি এই কাকতারুয়া ঘটনাটি লিখেছেন তাকে অনুরোধ করবেন যেন তিনি তার 2nd যে পার্টটা, সেই পার্টটা যেন পাঠিয়ে দেন, যাতে করে এটা সবার শুনতে, বুঝতে বা জানতে অনেক সুবিধা হয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন আর সবসময় ভালোর তলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি 2015 থেকে ভূত FM শুনি এবং বর্তমানে ভূত.com রেগুলার শুনি। শুনতে শুনতে ঘুমিয়ে পড়া একটা অভ্যাসে পরিণত হয়েছে বলতে পারেন। আমার নাম মোহাম্মদ ইমরান। বর্তমানে দেশের কোনো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে BSc CSE এর 3য় বর্ষের ছাত্র। বাড়ি সিরাজগঞ্জ জেলার জামতৈল উপজেলার কামারখন্দ থানার জামতৈল পশ্চিমপাড়া গ্রামে। এবার আসি মূল ঘটনায়। আমার বাড়ি সিরাজগঞ্জ হলেও আমার নানা বাড়ি পাবনা জেলার চাটমোহর উপজেলার কোনো এক গ্রামে। আমি আমার নানা বাড়ি থেকেই SSC পর্যন্ত পড়ালেখা সম্পন্ন করেছি, কারণ আমার বাবা মা ঢাকাতে চাকরি করত। আমাকে এক্সট্রা সময় তারা দিতে পারত না। আমার এক মামা আমার সমবয়সী হওয়ায় আমাকে আমার নানা বাড়ি খালার কাছে রেখে দেয়। তো যাই হোক, এবার ঘটনায় আসা যাক। শুরুতেই বলতে চাই এটি একটি বাস্তব ঘটনা এবং আমার সাথেই ঘটা। আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। JSC পরীক্ষা শেষ করে ঢাকায় বেড়াতে আসি বাবা মার কাছে। প্রায় 20 দিন পর ঢাকা থেকে বাড়ি যাওয়ার জন্য এয়ারপোর্ট রেল স্টেশন থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হই। উল্লাপাড়া নামক একটি স্টেশনে কোনো এক সমস্যার কারণে ট্রেনের লেট হয়। আমি চাটমোহর স্টেশনে নামি রাত প্রায় 11:40। সময়টা ছিল শীতকাল। স্টেশনে নামার পরে প্রথমে আমাকে ভ্যানে করে চাটমোহর নতুন বাজার যেতে হবে, তারপরে নতুন বাজার থেকে আরেকটি ভ্যানে করে গ্রামে যেতে হবে। তো যথারীতি স্টেশন থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াই, কিন্তু ভ্যান ছিল না।
যে 2-3টা ছিল তারা একজন লোক নিয়ে অত দূর যাবে না। তাই আমি একটা চা দোকানের বেঞ্চের উপরে বসে কোনো ভ্যান আসে কিনা তার জন্য অপেক্ষা করতে থাকি। প্রায় রাত 11:48 একটা ভ্যান আসে, কিন্তু ভ্যানে পাট লোড করা ছিল, হরিপুর নামক এক গ্রামে যাচ্ছিল। তো অনেক শীত থাকার কারণে আর অনেক রাত হয়ে যাওয়ায় আমি অনেক রিকোয়েস্ট করি। প্রথমে রাজি হচ্ছিল না, পরে আমি একটা ছোট মানুষ একা এত রাতে কিভাবে যাব এটা উপলব্ধি করে তিনি যেতে রাজি হন। আমি লোড দেয়া পাটের উপরে বসে পড়ি এবং পাট শক্ত করে ধরে থাকি। যাই হোক, আস্তে আস্তে আমরা যাচ্ছি। উনি আমাকে নতুন বাজারে নামিয়ে দেবে, যেহেতু নতুন বাজার গেলে তার একটু বেশি ঘুরে যেতে হবে আর অনেক রাত হয়ে গেছে, সেজন্য আমার কাছ থেকে সে 100 টাকা ভাড়া চেয়েছিল। সে যাই হোক, গাড়ি তো পেয়েছি এটা ভেবেই আমি অনেক খুশি ছিলাম। বলে রাখা ভালো রাসেল ভাই, আমার বাবা আমাকে একটি ল্যাপটপ আর একটি সিম্ফনি ফোন দিয়েছিল। সেগুলো নিয়ে আমি অনেক খুশি ছিলাম, কারণ তখন 2013 সালে অ্যান্ড্রয়েড ফোন অনেক দুর্লভ ছিল গ্রামাঞ্চলে। পথে অনেকবার আমার বাবা মার সাথে কথা হয়েছে। আমার একা একা যাওয়ার অভ্যাস আছে বলে তেমন চিন্তিত ছিলাম না, কিন্তু প্রথম স্মার্টফোন হাতে পাওয়ায় আমি ট্রেনের মধ্যেই ফোনের সব চার্জ শেষ করে ফেলেছিলাম। শেষবার কথা বলেছিলাম ট্রেন থেকে নেমে এবং বলি যে আমার ফোনে চার্জ নেই, তাই ফোন বন্ধ থাকলে যেন তারা চিন্তা না করে। আর যেহেতু এলাকায় চলে এসেছি তাই আমার তেমন কোনো সমস্যা হবে না তারা জানতো। অবশেষে ভ্যান চালকের সাথে কথা বলতে বলতে নতুন বাজারে চলে আসি এবং ভাড়া মিটিয়ে তাকে বিদায় দেই। কিন্তু বাজারে নেমে দেখি একটা ভ্যানও নেই। হাত ঘড়িতে সময় দেখি 1:57। লোড গাড়ি হওয়ার কারণে এত সময় লাগছে বুঝতে পারলাম। রাস্তা ছিল মাত্র 9 কিলোমিটার। যাই হোক, নতুন বাজার থেকে আমার বাসা 4 কিলোমিটার। এত রাতে ভ্যান না পাওয়ার কারণে বাজারের পাহারাদার আমাকে বলে, তুমি এত রাতে একা একা ভয় পেতে পারো, তাই বলি যে এখানে পুলিশ বক্সের বেঞ্চে বসে আজান দিলে তারপরে যাও, আমি তোমায় কবরস্থান পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। নতুন বাজার থেকে যে রাস্তা দিয়ে আমায় বাড়ি যেতে হবে সেই রাস্তার একটু বিবরণ দেই। প্রথমে বাজার থেকে মেইন রোড দিয়ে 200 গজ সামনে এসে হাতের ডান দিকে চলে গেছে আমাদের গ্রামের রাস্তা। গ্রামের রাস্তার শুরুতেই মানে মোড়েই মসজিদ। মসজিদ পার হয়ে বিশাল বাঁশবাগান, তারপরেই আমবাগান, যেটা দিনের বেলাতেই অনেক অন্ধকার। আমবাগান পার হয়েই দুপাশে ধানি জমির মধ্য দিয়ে একটু এগিয়ে কবরস্থান। কবরস্থান পার হলেই 100 মিটার পরে বসত বাড়ি, তারপরেই আমাদের গ্রাম শুরু। আমাদের বাড়ি গ্রামের শেষ দিকে পড়েছে। তো প্রতিদিন স্কুল, প্রাইভেট ইত্যাদির জন্য এই রাস্তা ব্যবহার করায় আমার কোনো ভয় নেই বললেই চলে এই রাস্তা নিয়ে। তাই আমি বাজার পাহারাদারকে আমার পরিচয় এবং আমার নানার পরিচয় দেওয়ায় সে চিনতে পারে। পাহারাদার আমায় বারবার বারণ করার পরেও আমি বললাম, না না, আমি যেতে পারবো, সমস্যা নেই, আমি রেগুলার এই রাস্তা দিয়ে যাই। তো আমি যখন হাঁটা শুরু করেছি তখন সে বাজারেই লোড থাকা পাটকাঠির গাড়ি থেকে 1 আঁটি পাটকাঠি এবং ওনার কাছে থাকা একটা গ্যাস লাইট বের করে আমার হাতে দিল এবং বলল, যখন তুমি বাঁশবাগান পার হবা তখন তেঁতুল গাছ পার হওয়ার সময় অর্ধেক জ্বালাবা, আর কবরস্থানের আগে একবার জ্বালাবা, যে আগুনে তুমি কবরস্থান পার হতে পারবা। তার দেয়া আগুন আর কাঠি নিয়ে আমি হাঁটা শুরু করি। শীতের রাত, একটু জ্যোৎস্নার আলোতে আমি একা পথ চলছি। যাই হোক, আমি মেইন রাস্তা থেকে নেমে আমাদের গ্রামের রাস্তা দিয়ে বাঁশবাগানের মাঝামাঝি এসে কিছু পাটকাঠি জ্বালাই এবং তেঁতুল গাছ পাওয়ার আগেই সেটি নিভে যায়। আমি দূর থেকেই কোনো একটা মানুষের মতো কাউকে দেখি এবং ভাবলাম, জ্বালিয়ে আর কি হবে, সামনে তো মানুষই আছে। এই ভেবে এগিয়ে গেলাম, কিন্তু অবাক করা বিষয় হলো সেও আমাদের গ্রামের দিকেই যাচ্ছে। এতে আমি একটু সাহস পাই, এবার আমাকে আর একা যেতে হবে না। তাকে বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু সে থামে না, উল্টো আমায় বলে, ভাগ্নে আসো, সমস্যা নাই। আমি তখন একটু দ্রুত হেঁটে তাকে ধরার চেষ্টা করি, কিন্তু পারি না, সবসময় সমান দূরত্ব বজায় রাখে। তখনও বুঝতে পারিনি যে আজ আমার সাথে কি হতে চলেছে। এইরকম ভাবে আমি আমবাগান পার হয়ে আসি। কবরস্থান পার হওয়ার আগে আমি ওনাকে আবার ডাকি, জোরে ডাকি, বলি, মামা দাঁড়ান, আমি যাব। আর আপনি কোন মামা? আপনার নাম কি? সে আমার কোনো কথার উত্তর দেয় না। আর একটা বিষয় খেয়াল করি যে আস্তে আস্তে লোকটি বড় হয়ে যাচ্ছে। তখন আমি কবরস্থান থেকে 100 গজ দূরে আমি বুঝতে পারি এটা মানুষ না। আমার তখন অনেক কান্না পাচ্ছিল এবং প্রচণ্ড ভয়ও পাচ্ছিল।
তারপর যখন আমার সামনে তাকাই তখন দেখি লোকটি এত বড় আকার ধারণ করেছে যে আমি দাঁড়ানো অবস্থায় তাকে ঘাড় উঁচু করে দেখি। চোখ দুটো সাদা, যেন অন্ধকারে সাদা আলো। দাঁড়িয়ে আছে কবরস্থানের মধ্যে, আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে আমার কাছে আসছে না। তারপর আমি কোনো মতে গ্যাস লাইট জ্বালিয়ে পাটকাঠিতে আগুন দেই এবং আগুনের আলোতে দেখি অবয়বটা নেই। তখন আমি আবার বাজারের দিকে যেতে শুরু করি এবং অনেক ভয়ে কাঁপা কাঁপা শরীর নিয়ে আমবাগান পার হয়ে যখন তেঁতুল গাছের কাছে যাই তখন দেখি সে অবয়বটা আবার দাঁড়িয়ে আছে। আমি থেমে যাই এবং মাটিতে বসে যাই, আর আমি নড়তে পারছি না, যেন শরীর আমার কাজ করছে না। এবার অবয়বটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। আমি জোরে চিৎকার করতে চেয়েও পারি না, আস্তে আস্তে আওয়াজ বের হয়। এত পরিমাণ ভয় পেয়েছি, এত পরিমাণ হয়রান হয়েছে, আমি উঠতে পারছি না। হঠাৎ দেখি পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাকছে, ইমরান, ভয় পাস না, বারবার বলে। আর আমার কাছে আসে আওয়াজটা, কাছে এসে আমার গায়ে হাত দেয়। দেখি আমার বন্ধু ওমর আমায় বলছে, দূর বেটা, ভয় পাস কেন? বন্ধুকে দেখে একটু সাহস পাই। আমি কিছুই বলতে পারছিলাম না। ওমর আমায় বলে, আরে বন্ধু, বাড়ি যাই। আমার গলা প্রচুর শুকিয়ে যাওয়ায় কথা বলতে পারছিলাম না। সারা শরীর ঝিম ধরে যাওয়ার কারণে আমি বন্ধুর কাঁধে হাত দিয়ে চলতে থাকি। এক সময় আবার কবরস্থান পার হয়ে আসি। বাড়ি থেকে একটু দূরে, মানে 50 মিটার গেলেই বাড়ি। হঠাৎ কানে ভেসে আসে ফজরের আজান। আমি অমনি পড়ে যাই মাটিতে। আমার বন্ধু উঠাও। আমি যার কাঁধে ভর করে আসছিলাম সে কই? কিছু না বুঝেই আমি আবার ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসি। এসে আমার খালাকে সব বলি। খালা নানাকে বলে। সকালে ভয় পাওয়ার কারণে আমায় কাচি গরম করে পানিতে চুবিয়ে সেই পানি খাওয়ানো হয়। এর পরের দিন আমি আমার বন্ধুকে বিষয়টা বলি। সে বলে, না তো, আমি তো বাসায় ছিলাম, অত রাতে আমি বাইরে যাবো কেন? তারপরে আমাদের মসজিদের ইমাম সাহেবকে বিষয়টা জানালে উনি বলেন, তেঁতুল গাছে অনেক আগে থেকেই একটা খারাপ জিন থাকতো। সেই সময় কিছু লোক এই জিনকে দেখেছিল এবং একজন মারাও গিয়েছিল। তারপর থেকে একা একা কেউ ওদিকে যেত না, বিশেষ করে রাতে। আর আমাকে নাকি যে বন্ধুটি সেজে নিয়ে এসেছিল সে নাকি একটা ভালো জিন। এরপরে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। এরপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং ঘটনা সিলেক্টেড হলে তাকে জানাতে বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি এভাবে আগামীতেও আমাদের ঘটনা পাঠাবেন। আমার মনে হয় যারা ঘটনাটি শুনছেন তাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে এই ভাইটির জন্য আপনারা একটু দুকলম লিখবেন, বা মানে 2-3টে কথা লিখবেন, যাতে উনি আরও উৎসাহ পান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি যে ঘটনাটি বলবো তা আমার দাদা দাদির সাথে ঘটেছিল এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে। ঘটনাটার শুরুটা ছিল আজ থেকে 40 থেকে 50 বছর আগে। আমার দাদি তখন গর্ভবতী। এক রাতে দাদি টয়লেটে যাওয়ার জন্য বের হয়। আগে যেহেতু টয়লেট কিছুটা দূরে বানানো হতো, তাই দাদি এই অবস্থায় টয়লেটে যেতে চাচ্ছিল না, কারণ এর আগে তার বাচ্চাকে দাদি বাঁচাতে পারেনি। কেন বাঁচাতে পারেনি তা যদি শুনতে চান তাহলে আমি তা শেয়ার করব অন্য কোনো দিন। এখন ঘটনায় আসি। দাদি টয়লেটের পাশে বসে হঠাৎ পেছন দিক থেকে তাকাতে থাকেন এবং দেখেন নারকেল গাছে কেউ বসে আছে। এবং দাদি এই সব দেখা মাত্রই ওই অবয়বটার পা দুটো এতই বড় হয়ে যায় যে মাটি স্পর্শ করে, অর্থাৎ নারকেল গাছ থেকে অবয়বটির পা মাটিতে স্পর্শ করে এবং মুহূর্তেই অবয়বটা আকারে অনেক বড় হয়ে যায়। আর দাদিকে লক্ষ্য করে দাদির কাছে আসতে শুরু করে এবং মুহূর্তেই চারপাশ মনে হয় যেন ঘূর্ণিঝড় হচ্ছে। দাদি সাথে সাথে দৌড়ে বাসার দরজায় এসে দাদাকে ডাক দেয় এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই দিন দাদির কিছু করতে পারেনি, কিন্তু তারপর দিন দাদি অনুভব করে তার পেটে বাচ্চা নড়াচড়া করছে না এবং হাসপাতালে ভর্তি করে ডাক্তার জানায় যে পেটের বাচ্চা মারা গেছে এবং অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। তখন দাদি দেখে তার বাচ্চা পেট থেকে বের হয়ে গেছে কোনো রকম ব্যথা ছাড়াই। ডাক্তার ব্যাপারটাতে অনেক অবাক হন। তারপর আমার আব্বু এবং আমার 2 ফুপু জন্ম নেয়। দাদি এবং বাকিরা সবাই ভেবেছিল ওই রাতের ঘটনা এখানে শেষ। কে জানতো এই ঘটনার ফলাফল এতটা ভয়াবহ হবে। জি, ঘটনার শেষ ওইখানে ছিল না। আমি আমার আব্বুর একমাত্র মেয়ে। 2012 সাল আমি কোচিংয়ে পড়তে যেতাম বিকেলে এবং ছুটি হতো 7:30 থেকে 8টার দিকে। দাদি অনেক সময় আমাকে নিয়ে আসতো।
কোচিংটা ছিল অনেক দূরে। দাদি একদিন আমাকে নিয়ে বাসায় আসবে বলে আমাদের এলাকায় বসে আমার জন্য অপেক্ষা করছিল। সময়টা ঠিক সন্ধ্যা। তিনি ওই বসা অবস্থায় অনুভব করেন তার শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হচ্ছে। না দাঁড়াতে পারছিলেন, এমনকি হাত নাড়াচাড়া করতে পারছিলেন। হাসপাতালে নেয়ার পর জানা যায় দাদি ব্রেন স্ট্রোক করেছেন এবং তার ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে। দাদি তখন কথাও বলতে পারতো না, মুখটা কিছুটা বাঁকা হয়ে থাকতো। দাদি আগে প্রায়ই হঠাৎ করে পড়ে যেত, কখনো হাত ভাঙে, কখনো পা। এবং দাদি একটা কথা বলতো যে কেউ তাকে ধাক্কা দিয়েছে। অবাক করা ব্যাপার এইটা যে দাদি যখন পড়ে যেত তখন আশেপাশে কাউকে দেখা যেত না, এমন কেউ থাকতো না যে ধাক্কা দেবে। আর একটা কথা বলি, দাদি 5 ওয়াক্ত নামাজ আদায় করত। যখন স্ট্রোক করে তারপর থেকে নামাজ পড়া বন্ধ হয়ে যায়, কারণ তিনি নড়াচড়াই করতে পারতেন না। একদিন আমি স্কুল থেকে আসি এবং সবাই দাদিকে বলে আমার হাতটা ধরতে, এর কারণ দাদিকে হাতের ব্যায়াম করাতে হতো এবং বিভিন্ন জিনিস ধরানোর চেষ্টা করতে বলতো। তাই আমি হাতটা ধরে চেষ্টা করি। দাদি আমার হাত ধরে এবং আমি অনুভব করি দাদি অনেক শক্ত করে ধরেছে। আমি আমার হাত নাড়াতে পর্যন্ত পারছিলাম না। আমি দাদির দিকে তাকাতে তিনি দাঁত শক্ত করে এবং চোখ একদম লাল আর মুখে একটা শয়তানি হাসি ফোটান। আমি জানি না তখন আমার ভেতর থেকে প্রশ্ন আসলো যে যেই মানুষটা কিছুক্ষণ আগে পর্যন্ত হাত দিয়ে আমার হাত ধরতে পারছিল না, অন্যের সাহায্য নিচ্ছিল, সে কিভাবে এত শক্ত করে আমার হাত ধরে আছে। আমি তখন বলি আমার কোচিংয়ে যেতে হবে, হাত ছাড়েন। তখন আমার বড় ফুপু আমার হাতটা ছাড়িয়ে দেয়। আমার ওই দিন থেকে সন্দেহ হয় যে দাদির কিছু একটা হয়েছে আর ওই হাসিটা দাদির না। কিন্তু কি হয়েছে তা বুঝে উঠতে পারছিলাম না। বলে রাখি আমার বয়স তখন 11 বছর। বুঝতেই পারছেন ওই বয়সে যতটুকু বুঝেছি তাই অনেক। তারপর দিন সকালে আমি আমার ফুফাতো ভাই বোনদের উঠোনে বসে আছি। আমার ফুফাতো বোন উঠে বাড়ির মেইন গেট লক করে দিয়ে আমার সাথে এসে বসে। কিছুক্ষণ পর গেট নিজে থেকেই অনেক জোরে খুলে যায় এবং বাতাস ছিল না। আমাদের গেট লক করা ছিল, কিন্তু এমনই একটা অবস্থা ঘটে যে মনে হচ্ছিল যে বাতাস বা ধাক্কায় এটা খোলা সম্ভব না, তারপরে গেটটা খুলে যায়। আমি ঠিক তখনই দাদির অদ্ভুত কথা বলতে থাকি আর আমি অনুভব করি আমাদের বাড়িটা কেমন যেন ভারী হয়ে গেছে। আমাকে দাদি ছোটবেলায় শিখিয়ে দিয়েছিল প্যারানর্মাল কিছু হলে আয়াতুল কুরসি পাঠ করতে। আমি আন্দাজ করতে পারছিলাম যে দাদির ওপরে কিছু ভর করেছে, কিন্তু সঠিকভাবে অনুমান করতে পারছিলাম না। আর এইটাও বুঝতে পারছিলাম যে বাড়িতে আমি ছাড়া অদৃশ্য কিছু প্রবেশ করেছে। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে 11 বছর বয়সে এত কিছু আমি কিভাবে বুঝলাম? এই উত্তরে আমি বলবো আমি জানি না কিভাবে বুঝলাম। আমি এইসব ব্যাপারে বুঝতে পারি, হয়তো আল্লাহ আমাকে এইসব ব্যাপার বুঝতে পারার ক্ষমতা দিয়েছেন। আমি এখন এইটাও বুঝতে পারি বাড়ির ঠিক কোন জায়গায় অদৃশ্য কিছু আছে। আমি এখন ঘটনায় আসি। এক সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সবাই কেমন ভয়ে আছে। আম্মু জানায় যে রাতে দাদি ভয়ানকভাবে আল্লাহ আল্লাহ বলে ডাকছিল এবং কারো কথার উত্তর দিচ্ছিল না, আর চোখ একদম লাল ছিল। ওই রাতে আমার দাদা, আমার আম্মু বাসায় ছিল। তাই সবাই ঠিক করলো আজ রাতে আমার ফুপু থাকবেন বাসায়। আমাদের 2টা রুম ছিল এবং 2 রুমের মাঝে দরজা ছিল। আমার দাদা এবং আমার ফুফাতো ভাই এবং দাদি এক রুমে ঘুমায়। আমি, আম্মু, ফুপু আর 6 মাসের মেয়ে আমাদের রুমে ঘুমাই। রাত 3টা হঠাৎ দাদি ভয়ানকভাবে আল্লাহ আল্লাহ করতে থাকে। ফুফাতো ভাই দাদির পাশে শোয়া, ভাবছিল দাদি জিকির করছে। আমার ফুপু রুমে গিয়ে দেখে দাদির চোখ একদম লাল হয়ে গেছে আর মুখে সেই শয়তানি হাসি। ফুপু তার ছেলেকে সাথে নিয়ে আমাদের রুমে পাঠিয়ে দেয়। আমাদের ততক্ষণে ঘুম ভেঙে যায়। দাদির কণ্ঠ এতটাই ভয়াবহ ছিল যে কারো পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব না। আমাকে আম্মু কোনোভাবেই দাদি রুমে যেতে দিচ্ছিল না। অবাক করা ব্যাপার হচ্ছে দাদির প্রতিটা চিৎকারে 6 মাসের বাচ্চাটাও জোরে জোরে কান্না করছিল। আমি সুযোগ বুঝে একটু দাদির রুমে উকি দিয়ে যা দেখলাম তা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখি দাদি বুকের ওপর ভর দিয়ে শুয়ে আছে আর তার পাগুলো নাড়াচাড়া করছে। আপনি চিন্তা করেন একজন প্যারালাইসিসের পেশেন্ট সে কিভাবে ওভাবে শুয়ে থাকতে পারে এবং নিজের পা নাড়াচাড়া করতে পারে। দাদি নিজ থেকে পাশ ফিরে শুতে পর্যন্ত পারত না আর 2 হাত দিয়ে আমার ছোট ফুপুর বুকে খামচি দিচ্ছিল। আবারও বলছি ভাইয়া, 2 হাত দিয়ে। আমি দেখে কিছুক্ষণ আমার মাঝে ছিলাম না। আজানের কিছুক্ষণ আগে দাদি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দাদি কিছুই মনে করতে পারছিলেন না।
আমার বড় ফুপু এক হুজুরের কাছে যায়। হুজুর জানায় দাদির ওপর বদ জিন আসর করেছে, যা ঠিক 40 থেকে 50 বছর আগে ঘটেছিল, এবং ওই রাতের ঘটনা জানায় এবং বলে ওই রাতে দাদির ক্ষতি করত যদি দাদি চলে না আসতো, আর দাদির নিজে ক্ষতির সম্মুখীন না হলেও দাদির পেটে থাকা সন্তান ক্ষতির মধ্যে পড়েছিল। বদ জিনের জন্য বাচ্চা মারা যায়। দাদিকে এতদিন কিছু করতে পারেনি, কারণ দাদি সবসময় নামাজ আদায় করতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। অসুস্থ অবস্থায় নামাজ আদায় করতে না পারার কারণে এবং বিছানায় টয়লেট করার কারণে দাদি সবসময় নাপাক অবস্থায় থাকতেন, এবং বদ জিনের জন্য সহজ হয়ে গিয়েছিল দাদির শরীরটিকে আয়ত্তে নিয়ে আসা। হুজুর ওই দিন কিছু তাবিজ দেয়, যেহেতু দাদিকে নিয়ে যাওয়া সহজ ছিল না, আর হুজুর অনেক বয়স্ক থাকায় উনিও আমাদের বাসায় আসতে পারছিলেন না, তাই কাজটি অনেক কঠিন হয়ে পড়ে। হুজুর বাড়ি বন্ধ করে দেন এবং দাদির শরীরও বন্ধ করে দেন, কিন্তু কিছুতেই দাদি সুস্থ হচ্ছিলেন না। প্রতি রাতে 3টা থেকে 5টা পর্যন্ত দাদি ভয়ানক কণ্ঠে আল্লাহ আল্লাহ করতেন, কিন্তু সকাল হলে প্রতিবেশীরা বলতো রাতে আমাদের বাসা থেকে কান্নার আওয়াজ কেন আসে, বাচ্চার কান্নার আওয়াজ, আর শুনতে পায় আমাদের বাড়ির টিনের চালে বড় বড় ঢিল ছুঁড়ে কেউ। ভাইয়া, আমরা রুম থেকে কোনো ঢিলের আওয়াজ শুনতে পেতাম না। আমার দাদির ভয়ানক কণ্ঠে আল্লাহ আল্লাহ বলা এতটাই জোরে ছিল যে পুরো এলাকা সেই আওয়াজ শুনতে পেত। এইভাবে আমাদের দিন কাটতে থাকে। রাতে কেউ ঘুমাতে পারতাম না। সারা রাত ওই ভয়ঙ্কর কণ্ঠ। হুজুর কোনোভাবেই জিনকে হাজির করতে পারছিলেন না। এমনকি দাদির শরীরে আসলেও আল্লাহ ছাড়া আর কিছু বলতো না। তাই বুঝতে পারছিলাম না জিনটি আসলে কি চায়। একদিন হুজুরের কাছে হাজির হয় এবং হুজুর কোনো কথারই উত্তর দিচ্ছিলেন না, শুধু এটুকুই বলেন, আমি ওর কলিজা খাবো। এতদিন পর ওর শরীরে প্রবেশ করতে পেরেছে, তাই সে যেতে চায় না। একটা কথা বলি ভাইয়া, যেদিন আম্মু প্রথম দাদির অদ্ভুত আচরণের কথা বলেছিল, আমি তখন পুরোপুরি বুঝতে পারি যে দাদির ওপর অদৃশ্য কোনো জাতির আক্রমণ আছে। আমি জানি না ওই বয়সে ঠিক কিভাবে দাদিকে আমি বাঁচাবো। আমি নিজেকে প্রশ্ন করতে থাকি, আমি কি করব দাদির জন্য? আমার ধারণা কাকে বলবো, কে বিশ্বাস করবে? তাই আমি একটা জগে পানি নিয়ে তাতে আয়াতুল কুরসি পাঠ করে দম দেই, আর ওই পানি ছিটিয়ে দেই আমাদের বাসার বিভিন্ন জায়গায়। আমার টয়লেট ছিল দাদির রুমের জানলা থেকে কয়েক হাত দূরে, আর জানালার পাশে ছিল একটা পুরনো আম গাছ। আম গাছের আশেপাশে ছিটিয়ে দেই সেই পানি। আমি বুঝতে পারিনি দাদিকে বাঁচানোর এই চেষ্টা করতে গিয়ে এর ফলাফল এতটা ভয়াবহ হবে যে আমার জীবনটা ওলটপালট হয়ে যাবে। ওই দিন কোচিং থেকে চলে যাই এবং ওই দিন থেকে অনুভব করি সারাদিন আমার আশেপাশে কেউ আছে। শুধু রাতে দাদি যখন ভয়ানক আচরণ করত, তখনই অনুভব করতাম না অদৃশ্য কিছুটাকে। কখনো কখনো চিৎকার করে বলতাম, কি চান আপনি আমার কাছে? আপনার তো আমি কোনো ক্ষতি করিনি, কেন আমার এরকম পিছু নিয়েছেন? ভাইয়া, 11 বছরে আমার কতটুকু সাহস থাকার দরকার ছিল আমি জানি না। হুজুর একদিন পানি পড়া দেয় এবং বলে যখন পরিস্থিতি স্বাভাবিক দেখবে তখন পুরো বাসায় ছিটিয়ে দেবে। এর মধ্যে হুজুর জানায় বাড়ির বড় মেয়েকে নিয়ে আসবে আমার কাছে। আমি ছিলাম বড়। হুজুর আমাকে দেখে বলল, বাহ, খুব সাহসী তুমি, ভয় তোমাকে কাবু করতে পারেনি। তোমাকে নিয়ে আমার চিন্তা ছিল, তোমার ছোট প্রচেষ্টাতেও তুমি বদ জিনকে আঘাত করতে পেরেছ। তখন বুঝতে পারি ওই দিন পানি ছেটানোটা জিনের শরীরের মধ্যে পড়েছিল। আমাকে সূরা পড়ে দেন হুজুর, আর ফুপুকে বলে দেন আমাকে কোনোভাবেই যেন দাদির চোখে না পড়তে দেয় যখন দাদির শরীরে জিন প্রবেশ করবে। এক রাতে আমি দাদির রুমের টিভি দেখছিলাম এবং দাদিকে আম্মু আর ছোট ফুপু রাতের খাবার খাওয়াচ্ছিল। আমার ফুপু খেয়াল করেন দাদির চোখ একদম লাল এবং শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর তার চোখের পলক পড়ছে না। তখনই আমার ফুপু আমাকে চিৎকার করে বলে, শাকিলা, ওই রুমে যা। আমি দাদির দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে যাই। আমি কেমন একটা ঘোরের মধ্যে চলে যাই। আমার আম্মু দৌড়ে এসে আমাকে ধরে নিয়ে অন্য রুমে নিয়ে যায় এবং আমার বড় ফুপুর ছেলে, আমার বড় ভাই, এসে পানি পড়া ছিটিয়ে দেয়। দাদি যখন ধমক দিয়ে বলে, আমার ফুফাতো ভাইকে আমাকে দেখতে দিলি না কেন? তারপর দাদি ঘুমিয়ে পড়ে। ওই রাতে অদ্ভুত ঘটনা ঘটে। ভাইয়া তার চাচার সাথে ঘুমাতো। তার চাচা লক্ষ্য করে ভাইয়া রাত 2টা-3টার সময় উঠে দরজা খুলতে চেষ্টা করছে। চাচা ভাইয়াকে ডাক দেয়। ভাইয়া দরজার দিকে মুখ করে উত্তর দেয় ভয়ানক কণ্ঠে, তুই নিজের ভালো চাইলে চুপচাপ ঘুমা, আমাকে বিরক্ত করিস না।
তারপর চাচা উঠে ভাইয়াকে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে চাচা ভাইয়াকে থাপ্পড় দেয় আর ভাইয়াও চাচাকে থাপ্পড় দিয়ে বসে। এরপর ভাইয়াকে জোর করে শুইয়ে রাখা হয়। সকালে ওঠার পর ভাইয়ার কিছু মনে ছিল না। এরপর থেকে দাদির অবস্থা আরও খারাপ হতে থাকে। সারাদিন তার কোনো হুঁশ থাকতো না। দাদির হার্টবিট চলতো, তাই বুঝতে পারতাম তিনি বেঁচে আছেন। সবুজ রঙের একটা লালা পড়তো মুখ থেকে। হুজুর কিছু করতে পারছিলেন না। সন্ধ্যা পর্যন্ত এমনই থাকতো। তারপর মাগরিবের নামাজের পরে তার হুঁশ ফিরত। একটা কথা, আমার দাদির ডাক্তারি চিকিৎসাও আমরা চালাই। এমন একদিন বিকেলে দাদির অবস্থা দেখে অ্যাম্বুলেন্স নিয়ে যাব, এমন সময় আমাদের পাশের বাড়ির এক দাদি গাড়ির ভেতরে উকি দিয়ে দেখতে চায় দাদিকে। তখনই দাদি হঠাৎ চোখ খোলে এবং ওই দাদিকে দেখে বিরক্ত হয়ে দাদির চোখ লাল হয়ে যায়। ভাইয়া হসপিটাল থেকে এসে শুনি ওই দাদিটা, অর্থাৎ যাকে দেখে চোখ লাল হয়েছিল, ওই দাদিটা বাসায় যেয়ে ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই রাতে দাদির শরীরে এসে জিন জানায় ওকে আমি মেরেছি, আমাকে বিরক্ত করেছে সেই কারণে। আমরা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ি। একজন নিরীহ মানুষের জীবন চলে গেল। আমার ছোট ফুপু রাগে দাদির কনিষ্ঠ আঙুল চেপে ধরে। দাদি বলতো কিভাবে জিনকে আটকানো যায়। দাদির মধ্যে থাকা জিন মুহূর্তে চিৎকার করতে শুরু করে। আমার বড় ফুপু অন্য কনিষ্ঠ আঙুল চেপে ধরে আর জোরে জোরে বলতে শুরু করে। তখন ছোট ফুপু জিজ্ঞেস করে, কে তুই? উত্তর দেয়, আমি কে তা তোরা কেউ জানতে পারবি না কখনো। তারপর প্রশ্ন করে, কোত্থেকে আসলি? উত্তর দেয়, একটা মাজার থেকে। আমি মাজারের নাম উল্লেখ করছি না। তারপর আরও কিছুক্ষণ কথা হয়। এরপর এক পর্যায়ে সে চলে যায়। এর মাঝে অনেক ঘটনা ঘটে। যেহেতু ঘটনা অনেক বড়, তাই সব ঘটনা তুলে ধরা সম্ভব হচ্ছে না। আমরা অনেক হুজুরের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা বলতো আমাদের মাফ করবেন, এ অনেক শক্তিশালী, আমরা কিছু করতে পারবো না। তারপর আগের হুজুর জানায় ওই মাজারে কিছু টাকা দান করে আসো আর ভোগ দিতে বলো, এবং বলে হয়তো এর জন্য বদ জিনের নজর দাদির থেকে সরবে। ভোগ দেওয়ার পর দাদির শরীরে সেই জিন আর আসেনি। আর অবাক করা ব্যাপার হচ্ছে, দাদির থেকে জানতে চেয়েছিলাম ওই মাজারে কখনো দাদি গিয়েছিল কিনা। দাদি বলেছিল উনি কখনো মাজারে যায়নি। আমরা সবাই ভেবেছিলাম শেষ ওইখানে। কিন্তু একটা কথা আছে না ভাইয়া, শেষ থেকে শুরু হয় নতুন কিছুর। শুরুতেই একটা কথা বলেছিলাম, আমার জীবনটা ওলট পালট হয়ে গেছে। কেন হয়েছে জানেন? বলবো এর পরে একদিন। আমার এইটা প্রথম শেয়ার করা ঘটনা। গুছিয়ে না বলতে পারলে ছোট বোন হিসেবে মাফ করবেন। ধৈর্য ধরে পুরো ঘটনাটা পড়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে হয়তো ভালো আছেন। আমি অপু সোনারগাঁ থেকে বলছি। তার আগে বলি ওয়ালাইকুম আসসালাম। তারপর তিনি বলছেন, গল্প শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, যেহেতু এটা আমার পাঠানো ভূত.কমের প্রথম ঘটনা। আমি 2014 সাল থেকে ভূত FM শুনেছি, তারপর ভূত.কম শুনছি। প্রায় 9 বছর ধরে শুনে আসছি, তাই কেন জানি মনে হচ্ছে আমি শুধু আপনার থেকে নিয়েই যাচ্ছি, তাই আপনাকে ক্ষুদ্র কিছু দেওয়ার চেষ্টা করলাম। আমি বলছি আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে আমার জন্য চিন্তা করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি শুধু নিয়ে যাচ্ছেন না, আপনি আমার সাথে আছেন। আপনি আছেন বলেই আমি শো করতে পারছি, এবং আপনি শুনছেন বলেই এখানে আসার একটা রিজন তৈরি হচ্ছে, নাহলে তো রিজনটাই তৈরি হতো না। সুতরাং আমরা একে অপরের পরিপূরক আসলে। যাই হোক, হয়তো এখন থেকে আরও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘটনাটির কাহিনীটি হয়েছে চুরি করা নিয়ে। সজীব আর নেহাল হচ্ছে চাচাতো ভাই। চাচাতো ভাই হওয়ার কারণে ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক ভালো ছিল। একে অন্যের বাড়িতে যে কোনো সময় চলে আসতো। নেহালের বয়স ছিল তখন 14 কি 15, আর এই বয়সের ছেলেমেয়েরা স্বভাবতই একটু চঞ্চল থাকে। তাই সে সময় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের গাছের ফল মূল ইত্যাদি খেয়ে ফেলত তারা। নেহালের এই স্বভাবের জন্য সজীবের মা নেহালকে ভালো চোখে দেখতেন না, আর এই জিনিসটাই হয়তো তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। এখন আসি ঘটনা যেভাবে শুরু। আগেই বলে রাখি, সজীবের বাবা আমার মামা মিমচি, মনাকা, আঞ্চলিক ভাষায় এগুলো ব্যবসা করত। একদিন রাতে সজীবের মামা ব্যবসার টাকা নিয়ে তাদের বাড়িতে আসেন। সেখানে ওই সময় মোটামুটি ভালো অঙ্কের টাকাই ছিল। টাকা সজীবের বাবার হাতে বুঝিয়ে দেওয়ার পরে খানা দানা শেষ করে মোটামুটি রাত হয়ে যাওয়ায় সজীবের বাবা তার মামাকে থাকতে বলেন। উনি না করেন এবং যথারীতি বাড়িতে চলে আসেন। আর ওই দিন রাতেই সজীবদের বাড়িতে
চোর আসে এবং যখনই তারা বুঝতে পারে যে বাড়িতে চোর এসেছে তখনই সজীবের বাবা আশেপাশে সবাইকে ডাকাডাকি করে এবং সবাই আস্তে আস্তে চোর টাকা স্বর্ণ যা কিছু ছিল সব নিয়ে পালিয়ে যায়। আশেপাশে সবাই আসে আর ওই সময় নেহালের বাড়ির সবাইও উপস্থিত ছিল, কিন্তু নেহালের আসতে একটু দেরি হয়। নেহালের এই দেরি হওয়াটা সজীবের মা খেয়াল করেন। এটা পরে উনি তার স্বামীকে বলেন নেহালের দেরি হওয়ার কারণ। আর আমি আগেই বলেছি সজীবের মা নেহালের ফলমূল চুরি করে খাওয়ার ব্যাপারটা পছন্দ করতেন না। সেই সুবাদে সজীবের মা নেহালকে চোর মনে করেন। অন্যদিকে সজীবের মার বাবা মানে সজীবের নানা ছিলেন একজন কবিরাজ। তার সাথে জিনও ছিল, যার মাধ্যমে উনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতেন। তাই সজীবের মা সজীবের নানাকে নেহালের ওপর একরকম রাগ নিয়েই বলেন যে, বাবা, নেহালই চোর। কারণ যেদিন আমার বাড়িতে চুরি হয়েছিল ওই দিন আমাদের আশেপাশে সবাই আমাদের বাড়িতে আসে, তখন নেহালের পরিবারের সবাইও এসেছিল, কিন্তু নেহালের আসতে দেরি হয়। আর ওর মানুষের কাছে এই ফলমূল খাওয়ার স্বভাবও আছে, তাই ওকে এমন কিছু করেন যাতে জীবনে আর চুরি না করে। সজীবের নানা বলেন, মারে, সবই বুঝলাম, চুরি না করে যদি থাকে তাহলে তো ছেলেটা শুধু শুধু দোষী হয়ে শাস্তি পাবে। সজীবের মা বলেন, নেহালি করেছে, আপনি ফাফা দেন, জিন চালনা করেন। আচ্ছা, আমি দেখছি। আসলে কারো যদি কিছু চুরি হয় তাহলে ফাপার মাধ্যমে চোরকে শনাক্ত করা বিজ্ঞজনদের কাছে শুনেছিলাম, কিন্তু এখানে একটা কথা রয়েছে। আপনি সন্দেহ করে কয়েকজনের নাম দিতে পারবেন, তাদের মধ্যে যদি চোর থাকে চোর বেরিয়ে আসবে, কিন্তু সজীবের নানা শুধু নেহালের ওপরেই জিন চালনা করেন, যার ফলে 3 দিনের মধ্যে নেহালের ওপরে তার প্রভাব পড়তে শুরু করে। তার শরীরে গোটা হতে থাকে, শরীর শুকিয়ে যেতে থাকে, যা ছিল খুবই ভয়ানক। কি ভাবছেন এখানেই ঘটনা শেষ? এখান থেকেই ঘটনার মোড় পাল্টায়। যতদিনে সজীবের নানা বুঝতে পারেন নেহালের এসবের সাথে কোনো সম্পর্ক নেই, ততদিনে নেহালের অবস্থা করুণ হয়ে যায়। নেহালও বুঝতে পারছিল যে তার সাথে কেন এমন হচ্ছে, তাই তার বাবা তাকে হুজুরের কাছে নিয়ে যান। হুজুর দেখেই বুঝতে পারেন যে তার উপর জিন চালনা করা হয়েছে। হুজুর তখন তাকে পানি পড়া দেন এবং 3 দিন খেতে বলেন, আর 3 দিন পরে আবারও আসতে বলেন। তারপর নেহাল তার বাবা চলে আসেন। তারপর হুজুর আসন করেন এবং ওনার সাথে থাকা জিনগুলোকে ডাকেন। তারপর জিনগুলোকে জিজ্ঞেস করেন এই ছেলের সাথে কি হয়েছে। তখন জিনেরা হুজুরকে সবকিছু খুলে বলেন। আর দেখতে দেখতে 3 দিনও শেষ হয়ে যায়। নেহাল তার বাবা আবার হুজুরের কাছে যায়। তারপর হুজুরকে জিজ্ঞেস করে কেন তার সাথে এরকম হয়েছে। হুজুর তাদেরকে বলেন, আপনারা যাওয়ার পর আমি আমার জিনদের সাথে কথা বলেছি। সজীবদের বাড়িতে চুরি হওয়ার ঘটনাটা মনে আছে আপনাদের? নেহালের বাবা বলেন, হ্যাঁ, তো ওই ঘটনার সাথে ওর অসুস্থ হওয়ার সম্পর্ক কি? হুজুর বলেন, সজীবের বাবা যখন চোর চোর বলে ডাকতে থাকে আশেপাশে সবার সাথে আপনারাও যান, কিন্তু নেহাল যায় দেরি করে। তাতেই সজীবের মা ভেবে নেয় সজীব হয়তো চুরিটা করেছে। তারপর উনি সন্দেহের ভিত্তিতেই ওনার বাবা অর্থাৎ সজীবের নানার মাধ্যমে নেহালের উপরে জিন চালনা করেন। তারপরেই নেহালের এই অবস্থা। নেহালের বাবা চোখে পানি নিয়ে বলেন, তাহলে এখন এর থেকে বাঁচার উপায় কি? হুজুর বলেন, উপায় একটা আছে, আপনাদের যেভাবে বলছি সেভাবেই করবেন, ইনশাল্লাহ আপনারা সাফা পাবেন। 3 দিন ফজরের নামাজের পরে কিছু দোয়া বলে দিচ্ছি, ওইগুলো পড়ে পানিতে ফু দিয়ে নেহালকে 3 রাস্তার মোড়ে গোসল করাবেন এবং 3 মাস অর্থাৎ 90 দিন কোনো প্রকার মাছ খাওয়াতে পারবেন না। তারপর যথারীতি হুজুরের কথা মতো সব করা হয়। সে অনেকটা সুস্থ হয় এবং নিয়মগুলো মানতে থাকে। তারপর নেহাল আর তার বাবা সজীবদের বাড়িতে যায় এবং নেহালের বাবার সাথে অনেক রাগারাগি করেন। তারপর সজীবের নানা ও মার ব্যাপারে সব বলে আসেন, তারা কি কি করেছেন এবং তার ছেলের কিভাবে ক্ষতি হয়েছে। সবকিছু শুনে সজীবের বাবা তার স্ত্রীকে মারতে যান। তখন সামনে থাকা সবাই তাকে আটকান। তারপর সজীবের বাবা বলেন, বাবা, যেহেতু তোর সাথে অন্যায় হয়েছে তাই আমিও চাই চোর বের হোক। তারপর নেহালের বাবা আর সজীবের বাবা মিলে ওই হুজুরের কাছে যান আবার নতুন করে জিন চালান করার জন্য। আসল চোর কে? তারপর অনেকের নাম দেন। আরেকটা কথা বলে রাখা দরকার যে সজীবের বাবারা ছিল 4 ভাই। তাদের মধ্যে থেকে 3 জনের নাম মিলিয়ে 7 জনের নাম দেয়া হয়। মোট 10 জনের নামের ওপর ফাপার মাধ্যমে জিন চালনা করা হয় এবং 3 দিন অপেক্ষা করতে বলেন। 3 দিন পরে সবাই বুঝতে পারে যে চুরি করেছে সে আসল চোর সজীবের আপন ছোট কাকা। তার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল নেহালের মতো। আর এই একই অবস্থা দেখে কারো আর বুঝতে বাকি থাকে না যে কে চুরিটা করেছে।
পরবর্তীতে সবাই তাকে জিজ্ঞেস করে সে চুরি করেছে কিনা। তারপর সজীবের কাকা স্বীকার করেন যে উনিই টাকা স্বর্ণগুলো চুরি করেছেন। তারপর গ্রামবাসীরা সবাই তাকে সুস্থ হওয়ার পরে গ্রাম থেকে চলে যেতে বলে। রাসেল ভাই, ঘটনাটি আমি শুনেছি আমার নানির কাছ থেকে, ঘটেছিল 1993 সালে। আর যেহেতু এই ঘটনাটি ভূত.কমে পাঠানো আমার প্রথম ঘটনা, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে তাকে জানাতেও বলেছেন, এবং তিনি বলেছেন যে তার কাছে অনেকগুলো ঘটনা আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি চলে যাব সরাসরি আজকের কাহিনীতে। আপনারা শুনতে থাকুন এবং শুনে জানাবেন। আমাকে লিখেছেন রাহিব ভাই। তিনি আগেও আমাদেরকে একটা কাহিনী শেয়ার করেছিলেন। এই কাহিনীটিও ওনার নিজের অভিজ্ঞতা বলা যায়, এবং উনি নিজেই এই বিষয়টি নিজের চোখে দেখেছেন এবং নিজেই শুনেছেন। যাই হোক, মূলত এই যে ঘটনাটি একটি পুকুরকে নিয়ে, গ্রামের একটা পুকুরকে নিয়ে, এবং এই পুকুরটার বর্ণনা আমি একটু শুরুতে দিয়ে রাখি। তো ওই যে পুকুরটা, সেটা ছিল একটা বড় দিঘির মতো একটা পুকুর, এবং ওই পুকুরের অংশ বলা যায়, মানে ওই পুকুরটা আসলে অনেকগুলা বাড়ি মিলে, অনেকগুলা পরিবারের অংশ মিলে একটা পুকুর ছিল। মানে এই পুকুরটাতে অনেকের ভাগ রয়েছে। তো পুকুরের চারপাশে অনেক বড় বড় গাছ ছিল, লতা পাতা, একদম মানে ঝোপ জঙ্গল যা বলা যায় ওই রকম একটা পুকুর ছিল। তো মাছ যে চাষ করবে ওই রকম একটা পরিস্থিতিও ছিল না। তো সবাই হঠাৎ করে, বাড়ির যে অন্য মানুষরা যাদের ভাগ আছে পুকুরে, তারা সবাই একদিন সিদ্ধান্ত নেয় ওই পুকুরের চারপাশের যে ঝোপ জঙ্গল ওরা সব কিছু পরিষ্কার করবে, বড় বড় যে গাছগুলো আছে সেগুলা কেটে ফেলবে, এবং কেটে সেখানে তারা মাছ চাষ করবে। তো ওই যে গাছগুলা পুকুরের পাড়ে ছিল, ওগুলা কিন্তু 40-50 বছরের পুরনো গাছ, এবং অনেকে চেয়েছিল ওই পুরনো গাছগুলা যাতে কাটা না হয়, কিন্তু আবার অনেকে চাচ্ছিল যে গাছগুলা কেটে ফেলা হোক। তো একটা পর্যায়ে এগুলা নিয়ে বাড়াবাড়ি বা মনোমালিন্যের যখন সৃষ্টি হচ্ছিল, তখন গাছগুলা কেটে ফেলার একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং গাছগুলা কেটে ফেলা হয়। গাছ কাটার পর সবকিছু স্বাভাবিক ছিল, তবে 2-1 পরিবারের মানুষজন তারা স্বপ্নে দেখা শুরু করলো, তাদেরকে কেউ একজন বলতেছে তোদের ক্ষতি হবে। তো তারা এই বিষয়টাতে খুব একটা আসলে পাত্তা দেয় না, কারণ রাহিব যেই পরিবেশে বড় হয়েছে বা যেই গ্রামে, ওই গ্রামের মধ্যে তাদের পরিবারটা বা তাদের পরিবারের যে শরিকগুলা, তারা মোটামুটি সবাই খুব আধুনিক, প্রতিটা পরিবারের মধ্যে মানে সবাই শিক্ষিত এবং মোটামুটি সবাই শহরমুখী। তো তাদের কেউ এই বিষয়গুলো নিয়ে তেমন পাত্তা দেয় না। একদিন রাহিব আমাদেরকে, যিনি স্টোরি সেন্ড করেছেন, তিনি শপিং করার জন্য শহরের দিকে চলে যান দুপুরের সময়। তো বাসায় ফিরে উনি যে শপিংগুলো করেছেন সেই শপিংগুলা ট্রায়াল দিচ্ছিলেন, মানে তিনি কিছু জামা কাপড় কিনেছিলেন আর কি। তো হঠাৎ করে এগুলো ট্রায়াল দিতে দিতে তিনি বাইরে প্রচুর চেঁচামেচি, প্রচুর কোলাহলের শব্দ শুনতে পান, এবং দৌড়ে যখন বাসা থেকে বের হন তখন তিনি শুনতে পান তাদের বাড়ির পাশেই ছোট এক চাচাতো ভাই লাগে, 4 বছর বয়সী, তার নাম হচ্ছে লিপন। সেই লিপন নাকি সেই পুকুরে পড়ে গিয়েছে। তো সবাই তাকে যখন তুলে ওই পুকুর থেকে তোলার পর তাকে প্রাথমিকভাবে যেই চিকিৎসাগুলো করা হয়, মাথার উপর নিয়ে ঘোরাতে থাকে, মানে পেটের পানি যাতে বের হয়ে যায়, ওই রকম প্রসিডিউরগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল। তো আসলে এগুলাতে তো খুব একটা বেশি কাজ হয় না। একটা পর্যায়ে রাহিব ভাই তিনি নিজেই একটা গাড়ির ব্যবস্থা করেন, গাড়ি ডাক দিয়ে নিয়ে আসেন, এবং গাড়িতে তুলে সেই লিপন ছেলেটিকে হসপিটালে নিয়ে যান। তো হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে যে কর্তব্যরত ডাক্তার, তিনি সব কিছু চেক করেন, এবং চেক করে তিনি জানান লিপন আর বেঁচে নাই, সে মারা গিয়েছে। তো তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়। তখন বাড়িতে আসলে পুরো বাড়ি জুড়েই, পুরা এলাকা জুড়ে একটা কান্নার রোল বয়ে যায়, একটা
খুব করুণ একটা পরিবেশের সৃষ্টি হয়, কারণ সবাই খুব আদরের ছিল লিপন ছেলেটি। তো তাদের মধ্যে কিছু মহিলা, মানে বাড়ির কিছু মহিলা, তারা চিন্তা করেন বা তাদের একটা ধারণা ছিল এরকম বাচ্চা নাকি পানিতে পড়ে যাওয়ার পর, অনেকে মরে গেছে মনে করার পরেও নাকি হঠাৎ করে বাচ্চা জীবিত হয়। তো সেক্ষেত্রে করতে হয় কি, কিছু তান্ত্রিক আছে গ্রাম অঞ্চলে বা কিছু ওঝা আছে, তারা নাকি বিভিন্ন রিচুয়ালের মধ্যে দিয়ে এরকম মৃত বা পানিতে পড়া, অর্ধমৃত এরকম মানুষকে সুস্থ করেছেন। তো এই ধরনের বিশ্বাসের কারণে বাড়ির কিছু মহিলারা ওই রকম একটা চেয়ার ধরে বসেন এবং তারা খুব জোরাজুরি করতে থাকে যেন একজন তান্ত্রিককে খবর দেয়া হয়। তো খবর যখন দেয়া হয়, একজন তান্ত্রিকের কাছে এই রাহিব ভাই তিনি যান এবং তাকে যাওয়ার পরেই, মানে তিনি যাওয়ার পরেই সে তান্ত্রিক একটা কথা বলে যে ঘোর বিপদ, জানের বদলে জান দিতে হবে। তখন রাহিব ভাই বলে, মানে জানের বদলে জান মানে, তখন তান্ত্রিক বলে একটা গরু ছাগল বা কোনো কিছু একটা উৎসর্গ করতে হবে, জান দিতে হবে, তবে উনি আসবেন এবং এইগুলার একটা সুরাহা করবেন। এই কথা শোনার পর আসলে রাহিব ভাই তিনি এগুলাতে বিশ্বাসী না, তিনি খুব রেগে যান। তিনি সরাসরি বাড়িতে চলে আসেন এবং সবার যে একটা আবদার ছিল তান্ত্রিককে নিয়ে, ওই রকম আবদার তিনি সরিয়ে দেন এবং সেই লিপন নামের বাচ্চাটার জানাজার ব্যবস্থা করেন। তো জানাজার সব কিছু রেডি হয়ে যায় এবং জানাজাও হয়ে যায়। তো জানাজা হয়ে যাওয়ার পরে সবাই খুব দুঃখ ভারাক্রান্ত একটা মন নিয়ে সবার বাড়ির দিকে চলে যায়। এবার আসি লিপন ছেলেটা কিভাবে পুকুরে পড়ে গিয়েছিল। লিপনের দাদির মুখের কথা সবাই যেভাবে শুনেছিল, যেই ঘরে নাকি লিপন ছিল সেই ঘরের গেট বা দরজা দুইটাই বন্ধ ছিল এবং তাকে কিন্তু কখনো একা ছেড়ে দেওয়া হতো না, এবং সে যে কিভাবে এই গেট খুলে পুকুরে চলে গেল এবং কিভাবে পুকুরে গিয়ে পড়ল সেটা আসলে কেউ মিলাতে পারতেছিল না। তবে লিপন যখন মারা যায় সেই সময় যেই পুকুরে তিনি পড়েছিল সেই পুকুরের ঘাটে একজন দাদু বসেছিলেন। তিনি আসলে খুব বয়স্ক, বলতে গেলে ওনার হুঁশ বা দুনিয়ার কোনো কিছুর মানে তেমন একটা সেন্স নাই। তিনি যে কাউকে বাঁচাতে পারবেন, কাউকে ধরবেন, এরকম ব্রেনও ওনার নাই। উনি জাস্ট চোখে যা দেখেন তাই হয়তো উনি বর্ণনা করতে পারেন, শারীরিকভাবেও তিনি খুব একটা বেশি সক্ষম না। তো উনি বলেছেন, মানে উনি দেখেছিলেন একটা কালো কাকের পেছনে নাকি একটা বাচ্চা ছুটতে ছুটতে একটা সময় কাকটা পানিতে ঝাঁপ দেয় এবং ছেলেটাও পানিতে পড়ে যায়। ওই ছেলেটাই ছিল আসলে লিপন এবং এভাবেই নাকি লিপন পুকুরে ডুবে যায়। যাই হোক, কাহিনী যদি এতটুকুতে শেষ হতো তাহলে তো ভালোই হতো, কিন্তু কাহিনী ঘটে লিপনকে দাফন করে আসার পরদিন, মানে ওই দিন রাতেই সবাই তো সবার ঘরে চলে গেল। মধ্যরাতে লিপনের বাসা থেকে হঠাৎ করে কিছু চিৎকার চেঁচামেচির আওয়াজ সবাই শুনতে পায়। তো সবাই, পাড়া প্রতিবেশী বা বাড়ির লোকজন যারা ছিল তারা সবাই মনে করতেছিল যেহেতু তাদের ছেলে মারা গিয়েছে, সবাই ছেলের শোকে কান্নাকাটি করতেছে এবং এই মানে এই ধরনের একটা চিন্তাধারা করে কেউ আর তাদের বাসায় যায়নি বা দেখতে যায়নি আসলে কি হয়েছিল। পরদিন যে লিপন মারা গিয়েছিল তার নানুর কাছে সবাই শুনে, মানে লিপনের নানু আর নানি তারা দুইজন রুমের লাইট বন্ধ করে কথা বলতেছিল এবং লিপনের স্মৃতিচারণ করতে করতে কান্নাকাটি করতেছিল। তখন রাত প্রায় 2টা-2:30 হবে, এরকম একটা অবস্থা। কেউ আসলে ঘুমাচ্ছিল না, যেহেতু সবারই মন খারাপ, সবারই খুব কষ্ট মনের মধ্যে। তো তারা যে রুমটাতে বসেছিল সেটা ছিল পুকুরমুখী, মানে তাদের একটা জানালা ছিল, জানালা দিয়ে পুকুরটা দেখা যেত একদম ক্লিয়ারলি। সেই পুকুরটাই মানে তারা দেখতেছিল এবং ওদিকে তাকিয়ে থেকেই তারা কথাগুলো বলতেছিল। এমন সময় হঠাৎ লিপনের নানা এবং নানি দুইজনেই দেখতে পায় ওই পুকুরের পার বেয়ে, যে ঘাট দিয়ে আসলে গিয়ে মনে করেন লিপন পড়ে গিয়েছিল, ওই ঘাট দিয়েই একটা পরিপক্ক নারিকেল গাছের সামনে দিয়ে হঠাৎ সাদা কাপড় পরিহিত একজন মহিলা উঠে আসলো এবং তার চুলগুলা এত লম্বা যে মানে মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়ে যায়। সেই
অবয়ব বা সেই নারী মূর্তিটার মুখ বেয়ে এক ধরনের হলুদ লালা বের হচ্ছিল এবং চোখের বর্ণনা, মুখের বর্ণনা খুবই বীভৎস, এবং তার কোলে একটা বাচ্চা। সেই বাচ্চাটা তার সাথে সাথে উঠে আসতেছিল এবং তার কোলে হয়ে, এবং বাচ্চাটা যখন আস্তে 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 মানে ওই মহিলাটা বাচ্চাকে কোলে নিয়ে আস্তে আস্তে যখন সামনের দিকে আসে, মানে দৃশ্যটা যখন একটু দৃশ্যমান হয়, কাছাকাছি চলে আসে, তখন তারা দেখে ওই যে কোলের বাচ্চাটা সেটা আর কেউ না, সেটা তাদের মৃত নাতি লিপন। তো এই লিপনকে দেখার সাথে সাথে মানে তারা চরম লেভেলের একটা ভয় পায়, এবং তারা খুব ভয়ে বা দুঃখে যেটাই বলেন না কেন চিৎকার দিয়ে কান্না করে ওঠে, এবং তাদের চিৎকারের চেঁচামেচিতে, চিল্লানিতে সবাই উঠে যায়, সবাই উঠে রুমের লাইট জ্বালিয়ে দেয়, এবং তাদের মুখে এই কাহিনী শোনার পর সবাই আসলে বিষয়টাকে বিশ্বাস করতে চায় না, কারণ তারা মনে করে যেহেতু তাদের একমাত্র নাতি মারা গিয়েছে, তারা হয়তো সুখে বা কষ্টে এই ধরনের হ্যালুসিনেশন করতেছেন, বা তারা এই ধরনের ভুল কিছু দেখেছেন, এটাই সবাই চিন্তা করে, এবং তাদের যে জানালাটা ছিল সেই জানালাটা বন্ধ করে দেন। তো যাই হোক, এগুলা শোনার পর কেউ বিশ্বাস না করলে একটা মানুষ বিশ্বাস করেন, সেটা হচ্ছে লিপনের দাদি। তিনি কথাগুলা বিশ্বাস করেন, এবং ওনার যখন এই ধরনের একটা ভাবমূর্তি ছিল, যখন সবাই বুঝতে পারছিল যে লিপনের দাদি কথাগুলা বিশ্বাস করছে, তখন সবাই লিপনের দাদিকে ধরেন এবং ওনার মুখ থেকে জানতে চান আসলে কাহিনীটি কি, কিভাবে কি হয়েছিল, বা উনি কোনো কিছু জানেন কি না। তো লিপনের দাদি এবার বলা শুরু করেন ঘটনাটা আরও অনেক বছর আগের। তখন তাদের যে বাড়িটা সেটা 2 তলা করার আগেই, মানে এখন তাদের বাড়িটা 2 তলা একটা বাড়ি, এবং সেই বাড়িটা করার আগে তাদের একটা ঘর ছিল, সেটা ছিল ভেড়ার ঘর, এবং ঘরের বাইরে ছিল বাথরুম কিছুটা দূরেই সেই পুকুর পাড়ের দিকে। এবং পাকা করে ওই ঘর বাঁধতে গিয়ে ওই মানে বেড়ার ঘরটা যখন ভেঙে ফেলে, তখন তারা চিন্তা করে বাথরুম যেটা ছিল সেটাও তারা ভেঙে ফেলবে, কারণ ওই যে পাকা বাড়ির মধ্যে অ্যাটাচ বাথরুম থাকবে, সেহেতু বাইরে আর কোনো বাথরুমের দরকার নাই। তো বাথরুমটা যখন ভেঙে ফেলার চিন্তাধারা করেন, সেই রাতেই লিপনের দাদি স্বপ্নে দেখেন খুব ছোট 2টা ছেলে, খুব সুন্দর দেখতে, তারা ওনার সামনে এসেছেন এবং এসে বললেন বাথরুম ভাঙবেন না, এটার মধ্যে আমরা থাকি, প্লিজ এই বাথরুমটা ভাঙবেন না। তো তিনি এই স্বপ্নটার তেমন একটা বেশি পাত্তা দেন না, এবং তারা পরদিনই সেই বাথরুমটা ভেঙে ফেলেন। তো বাথরুম ভেঙে ফেলা হলে ওই রাত থেকেই তিনি অনবরত ওই 2 ছেলেটাকে স্বপ্নে দেখা শুরু করেন, এবং তিনি খেয়াল করেন প্রত্যেকটা রাতেই তাদের যে চেহারার যে সৌন্দর্য ছিল সেটা মলিন হতে থাকে, এবং দিন যেতে যেতে একটা সময় তারা বিভৎস একটা রূপ নেয়, এবং এত বিভৎস একটা রূপ তাদের হয়ে যায় স্বপ্নের মধ্যে, উনি তাদেরকে স্বপ্নে দেখলেই ভয়ে উঠে যেতেন ঘুম থেকে এবং চিল্লাচিল্লি শুরু করতেন। তো তারা নাকি ওনাকে ঘুমের মধ্যে স্বপ্নে এসে প্রতিদিন বলতো, আমরা তোদের মানে কোনো ক্ষতি করতাম না, কিন্তু তোরা আমাদের ঘর নষ্ট করলি, আমরাও তোদের ছাড়ব না, তোদের ঘর তোদের পরিবার আমরা উজাড় করে দিব। তো এরকম হুমকি মানে তাদেরকে স্বপ্নের মধ্যে দেয়া হতো, বিশেষ করে লিপনের দাদিকে। তো লিপনের দাদি এই বিষয়ে মানে ছোটোখাটো কিছু তাবিজ কবজের ব্যবস্থা করেন, এবং একটা সময় উনি এরকম এই যে স্বপ্নটা দেখতেছিলেন ক্রমাগত, এটা চলতে চলতে একটা সময় স্বপ্নটা তিনি আর দেখা বন্ধ করে দেন। তো তাদের পরিবারের সাথেও আর তেমন কোনো কিছু হয় না, এবং ওনার সাথেও তেমন কোনো কিছু হয়নি। তো একসময় তিনি সব কিছুই বলে যান, এবং এই যে বিষয়টা হয়েছিল পুরোটাই ওনার মন থেকে চলে যায়। তো 17-18 বছর পর উনি ছেলের জন্য বউ আনেন, এবং ছেলের বউয়ের এবং ছেলের একটা বাচ্চা হয়, সে বাচ্চাটাই ছিল লিপন। লিপন তাদের একমাত্র ঘরের নাতি। লিপনকে পেয়ে তাদের পরিবারের খুশির কোনো সীমা ছিল না, সব শান্তিতে সব সুখেই তাদের দিন কাটতেছিল। লিপনের বয়স যখন 4 হয়, তখন পুকুর পাড়ের সব গাছ
কেটে ফেলা হয় এবং এই গাছগুলা বলেছিলাম মাছ চাষের জন্যই কাটা হয়। বলা বাহুল্য লিপনের কিছু দাদার বাইরে আরও 2জন দাদা আছেন, মানে তার দাদার আরও 2টা ভাই আছেন। তো ওনারা ইউরোপের একটা দেশে থাকেন পরিবার নিয়ে। ওনারাই মূলত যখন দেশে চলে আসেন তখন ওনারা এই ধরনের একটা উদ্যোগ নেন, গাছগুলা তারা কেটে ফেলবেন এবং পুকুরটার একটা ব্যবস্থা করবেন। তো ওনাদেরকে আসলে অনেক চেষ্টা করেও বোঝানোর চেষ্টা করা হলেও তারা বুঝতে চাননি। যাই হোক, গাছ কেটে ফেলার পর নাকি লিপনের দাদি ওই যে 17-18 বছর আগে বা 20 বছর আগে যেই 2টো বাচ্চাকে দেখেছিলেন তাদেরকে আবার দেখা শুরু করেন। তারা এবার খুব কান্না করতেছে, তারা খুব ভয়ানক একটা রূপ এবং খুব দুঃখ ভারাক্রান্ত একটা রূপ নিয়ে তাদেরকে বলতেছে, তোরা আমাদের প্রথম ঘরটা ভেঙে দিলি, মানে ওই যে বাথরুম ছিল সে বাথরুমটা এবার আমরা ঘর বেঁধেছিলাম পুকুর পাড়ের সেই গাছগুলার মধ্যেও, সেখানেও তোরা আমাদেরকে থাকতে দিলি না। এইভাবে মানে বলে বলে কান্না করতেছিল স্বপ্নের মধ্যে এবং লিপনের দাদিকে আবারও ভয় দেখাচ্ছিল যে তাদের ক্ষতি করবেন। এবং লিপনের দাদি নাকি একদিন স্বপ্নে দেখেন লিপন ওই যে ঘরের মধ্যে ছিল যেদিন মারা গিয়েছিল, সেদিন সে ঘরের মধ্যে একটা পেয়ারা হাতে নিয়ে বসেছিল এবং একটা কাক এসে লিপনের হাত থেকে পেয়ারাটা ফেলে দেয়। তো এই সময় একটা অবয়ব নাকি লিপনকে ডাকা শুরু করে এবং তাকে ডেকে ডেকে বলতে থাকে, লিপন তুমি পুকুরে গিয়ে পেয়ারাটা ধুয়ে নিয়ে আসো। তো লিপন নাকি সেই পেয়ারাটা নিয়ে পুকুরের দিকে যেতে থাকে, যদিও তার ঘরের দরজা বন্ধ ছিল। তিনি স্বপ্নের মধ্যেই দেখেন ঘরের যে দরজাটা ছিল সেটা অটোমেটিক খুলে যায় কোনো এক অজানা শক্তিতে এবং লিপন সেও বের হয়ে পুকুর পাড়ের দিকে হাঁটতে থাকে এবং তার সাথে যে কালো কাকটা ছিল সেই কাকটাও আস্তে আস্তে তাকে নিয়ে পুকুর পাড়ের দিকে যেতে থাকে এবং একটা সময় কাকটা নাকি যখন পুকুরে ঝাঁপ দেয় সঙ্গে সঙ্গে লিপনও কাকটার পেছন পেছন পুকুরে পড়ে যায়। তো যাই হোক, এটাতে বোঝা গেল ওই যে দাদু যিনি সেন্স কম ছিল পুকুর পাড়ে বসেছিলেন সেদিন, তিনিও ঠিক যেভাবে বলেছিলেন এই স্বপ্নটার সাথে অনেকটাই সেটা মিলে যায় এবং তিনি বুঝতে পারেন ওই যে ছোট 2টি বাচ্চাকে তিনি স্বপ্নে দেখতেন বা ওই যে জিনগুলা তারা যে হুমকি দিচ্ছিল তাদের পরিবারের ক্ষতি করবে, সেই ক্ষতিটাই হয়তো তার নাতির জান নিয়ে তার নাতিকে মেরে ফেলে আসলে প্রতিশোধটা নেয়। তো যাই হোক, এই বিষয়গুলা যখন হয়ে যায়, এরকম একটা কাহিনী যখন হয়ে যায়, এগুলা শোনার পর লিপনের বাসায় হুজুর নিয়ে আসা হয় এবং লিপনদের বাসা মানে ঘর বাড়ি সব কিছু বন্ধ করে দেওয়া হয়। তো লিপনদের সব কিছু ঠিকঠাক থাকলেও অন্যদের সাথে, বাড়ির আশেপাশের প্রতিবেশীদের সাথে মানে তাদের শরিকদের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। যেমন তাদের বাড়ির পাশের এক আঙ্কেল নাকি তিনি গোসল করতে গিয়েছিলেন হঠাৎ ওই পুকুরে, হঠাৎ করে নাকি ওনার পায়ের মধ্যে একটা চিকন একটা চুলের মতো কি জিনিস জানি পায়ে পেঁচিয়ে যায়। তো উনি অনেক চেষ্টা করে পুকুর থেকে আসলে উঠে আসেন, এত বেশি ভয় পেয়েছিলেন এবং ওনার নাকি এত শক্তি ছিল তারপরে উনি সামান্য একটা চুল ছিঁড়ে পুকুরে উঠতে পারতেছিলেন না। তো এটা শোনার পর আশেপাশের যত মানুষজন, যত বাড়িঘর ছিল সবাই খুব ভয় পেয়ে যায় এবং 3-4 মাস ওই পুকুরে আর কেউ গোসল করতে যায়নি। গেলেও আসলে মানে অনেকজন একসাথে যেত, সবাই সবার সামনে থেকে সবার উপস্থিতিতে গোসল করে চলে আসতো। সেই সমস্যা ছাড়াও আরও অসংখ্য সমস্যা সেই পুকুরের মধ্যে ঘটতে থাকে একের পর এক। একদিন নাকি বাড়ির আরেকজন লোক তিনি দেখেন ওনার ভাষ্যমতে অনেক বড় একটা মাছ, ওজনে 40-50 কেজি হবে এরকম একটা মাছ, মানে কি বলবো এত বড় মাছ আসলে গ্রামের পুকুরে থাকে না, কিন্তু তিনি দেখেন ওইরকম একটা মাছ সেই পুকুরের পাড়ে ঘোরাঘুরি করতেছেন। তো উনি যখন মাছটা দেখেন তিনি দৌড়ে বাসার মধ্যে যান একটা জাল নিয়ে আসতে এবং জাল নিয়ে যখন তিনি আসেন মাছটা ঠিক সেই জায়গায় আছে এবং জাল মারার আগে উনি দেখেন মাছটা হঠাৎ করে মানুষের মতো চোখ করে ওনার দিকে তাকান এবং দেখে মনে হচ্ছিল মাছ, কিন্তু চাহনি দেখে মনে হচ্ছিল একটা মানুষ খুব ভয়ঙ্কর এবং খুব রাগী একটা দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছেন। উনি এইরকম একটা দৃশ্য দেখার পর উনি ভয়ে পালিয়ে যান, জাল টাল সব কিছু ফেলে। এবং এরকম কাহিনী আসলে উনি ছাড়াও আরও অনেকজনের সাথে ঘটতে থাকে।
তো একসময় পুকুরটা সবার কাছেই খুব বেশি ভয়ানক হয়ে ওঠে, খুব বেশি হন্টেড হয়ে ওঠে। মানুষজন ওই পুকুর পাড়ে যেত না। বাড়ির কিছু ছেলেপেলে নাকি সন্ধ্যার সময় সে পুকুর পাড়ে বসেছিল। হঠাৎ তারা দেখে কোনো কারণ ছাড়াই পুকুরের মধ্যে ডিল পড়া শুরু করে, এবং তারা প্রথমে মনে করেছিল হয়তো কেউ দুষ্টমি করতেছে, কিন্তু না, অনবরত ডিল এত বেশি পড়তে শুরু করে তারা একটা সময় ভয়ে পালিয়ে চলে যায়। তো সবাই এরকম একের পর এক যখন ভয় পাওয়া শুরু করে, সবাই আসলে পুকুরটাকে একটা হন্টেড পুকুর হিসেবে পরিচিতি দিয়ে দেয়, এবং বাড়ির যে মহিলারা ছিল তারাও আর পুকুরটাতে কোনো কিছু মানে দোয়া পালার জন্য আসতো না, বা তারা কোনো কিছুই সেখানে পুকুরটাকে আসলে ব্যবহার করতে আসতো না। এই সব কাহিনী শুরু হয় মানে লিপন মারা যাওয়ার পর, লিপনের মৃত্যুর পরপরই। তো বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটার পর সবার উদ্যোগে একজন ভালো কবিরাজকে নিয়ে আসা হয়, হুজুরকে। তো পুকুরের চারপাশে কোরআন খতম দেওয়া হয়, মিলাদ পড়ানো হয়, পুকুর বাড়ি সব কিছু বন্ধ করা হয়, এবং এইগুলা করার পর আস্তে আস্তে বিষয়গুলা স্বাভাবিক হয়। তো স্বাভাবিক হলেও পুকুরের প্রতি একটা যাই ভয় বা একটা চিন্তাধারা মানুষের জমে গিয়েছিল, যার কারণে কেউ সে পুকুরটাতে গোসল করতো না। আরও প্রায় 6-7 মাস, 1 বছর যাওয়ার পর মানুষের মনের ভয়টা যখন আস্তে আস্তে কমে, তখন সবাই পুকুরটা আবার ইউজ করা শুরু করে। এখন আসলে ঘটনাটা এতটুকুই, তবে শেষটা একটু মর্মান্তিক বলা লাগে, কারণ রাহিব ভাই বলেছেন তিনি ওই যে লিপন মারা গিয়েছিল সেদিন তিনি শপিং করতে গিয়েছিলেন দুপুরবেলা, এবং শপিং করে তিনি যখন বাড়িতে ফিরতেছিলেন তখন তিনি দেখেন পুকুরের মধ্যে কে জানে উপুর হয়ে মানে মুখটা নিচের দিকে খাবি কেতে কেতে মানে সাঁতার কাটতেছে। তো রাহিব ভাই বিষয়টা স্বাভাবিকভাবেই নেন, কারণ পুকুরের মধ্যে অনেক বাচ্চা কাচ্চারা, গ্রামের অনেক ছেলে মেয়েরাই এভাবে সাঁতার কাটে। তো এটা স্বাভাবিক একটা সাঁতার, বা কেউ একজন সাঁতার কাটতেছে মনে করে তিনি বিষয়টা আর পাত্তা দেননি। তিনি ওদিকে না তাকিয়েই বা কোনো কিছু বোঝার আগে তিনি বাড়িতে চলে যান, এবং বাসায় গিয়ে যখন উনি কাপড় চোপড় ট্রায়াল দিচ্ছিলেন, এরই মধ্যে কিন্তু বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়, এবং লিপনকে মৃত উদ্ধার করা হয়। তো লিপন ভাই মানে রাহিব ভাই যখন বিষয়টা পরবর্তীতে চিন্তা করেন, আসলে তিনি বলেন ওই যে বাচ্চাটা বা ওই যে ছেলেটাকে তিনি সাঁতার কাটতে দেখেছিলেন, সেটাই হয়তো লিপন ছিল। মৃত্যুর আগ মুহূর্তে হয়তো ছটপট করতেছিল, খাবি খাচ্ছিল, পানি খাচ্ছিল। হয়তো রাহিব ভাই সেই দিন যদি এটাকে স্বাভাবিক কোনো ঘটনা মনে না করে ওদিকে ভালো করে নজর দিতেন, হয়তো লিপনকে মারা যেতে হতো না। যাই হোক, লিপনের এই বিষয়টা লিখতে গিয়ে এবং রাহিব ভাইয়ের নিজের এই অবস্থাটা লিখতে গিয়ে উনি বলতেছেন উনি এখনও খুব মানে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন, কারণ ওনার হয়তো একটা ভুলের জন্য বা যাই হোক ওনার আনমনে একটা ভাবের কারণে হয়তো সেদিন লিপন বাঁচতে পেরেও বাঁচতে পারল না। তো এই কথাটি তিনি কাউকে বলেননি, শুধুমাত্র ওনার আম্মুকে বলেছিলেন, এবং ওনার আম্মু কারোর সাথে শেয়ার করতে মানা করেন। তারপরও রাহিব ভাই ওনার মনের এই যে দুঃখটা, মনের ভিতরে যে একটা আক্ষেপ বা একটা কষ্ট জমে আছে, সেখান থেকে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন এরকম ভয়ানক এবং খুবই মর্মান্তিক একটা রহস্যজনক কাহিনী। তো রাহিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ।